চীনের সাথে যদি এই মানে এতগুলো চুক্তি বা সমঝোতা যাই বলি আমরা, এই স্বাক্ষর না হতো, এতগুলো স্টেটমেন্ট যদি সেখানে উনি না দিতেন, আপনি বিশ্বাস করেন, আমি আপনাকে 100% চ্যালেঞ্জ দিয়ে বললাম যে মোদি সেখানে এই বৈঠক হতো না, হতো না, হতো না। এটা পরবর্তীতে ব্যাংককে যেটা হয়েছে ওটা ইন্ডিয়ার কারণে। ভারত আমাদেরকে একটু মানে ওই যে বলে না একটা ধমক দেওয়া, মানে একটা খেসকি দেওয়া, হ্যাঁ মানে এরকম একটা ঝাঁকানি দিল আর দিতে চেষ্টা করলো আর কি, একটা জুজুর ভয় দেখানো আর কি, যে আমরা আরো কিছু মেজার্স নিব। এটা কিন্তু এইটাতে খুব বেশি কাজ হবে না। মারুফ ভাই যথার্থই বলেছেন, ভারত এটা বলতেছে ওই যে চীনকে অফারটা করা হয়েছে, তো ভারত হুম। সেখানে চীনের মানে যে উপস্থিতি, চীন যদি এটাকে বাস্তবায়ন করে, এখানে পোর্ট গুলো করে, তাহলে মানে চীনের মানে ইন্টারভেনশন করতে আর একটু সোজা হবে। ডক্টর ইউনূসের পরিকল্পনায় বেকায়দায় পড়ে গিয়েছে ভারত। দর্শক, ট্রানজিট শিপ বাতিল করে মনে করেছিল বাংলাদেশকে বেকায়দায় ফেলবে, কিন্তু তারা নিজেরাই বেকায়দায় পড়ে গিয়েছে। ডক্টর ইউনূসের ফাঁদে পড়েছে ভারতও। কারণ ফাঁদে পড়ে তারা এমনভাবে আটকা পড়েছে, তারা না পারছে কিছু করতে, না পারতেছে কিছু বলতে। তো ডক্টর ইউনূসের এই ক্যারিসমাটিক কিছু পরিকল্পনা নিয়ে কথা বলেছেন একজন আলোচক। তো কামারুজ্জামানের বই লেখা আছে। এটা হুম। তো এটা তো ওরাই লিখছে এখন, যে তারা ওই সময় ডিজিএফআই সেনাবাহিনীর ফাঁদে পড়ে নির্বাচনে গিয়েছে। কামারুজ্জামান নিজের বই তো আছে। তো সেই জায়গায় বাংলাদেশে ভারত বিরোধী শক্তি হিসেবে যদি বিএনপিকে দুর্বল করে দেওয়া হয়, তাহলে কাদের লাভ বেশি? ভারতের লাভ বেশি। সেখানে বিএনপি কেন ভারতকে তুষ্ট করতে যাবে বা তোষামোদী করবে? নির্বাচন চাওয়া কি ওকে। তোষামোদী নাকি? একটা রাজনৈতিক দল ঠিক নির্বাচন আছে, চাবে, সেটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। বরং নির্বাচন চাওয়াটাই তোষামোদী। জি, জি, আমরা আসছি, আমরা বাংলাদেশ বিষয়ে আরো বেশি কথা বলবো পরবর্তী সেগমেন্টে। জনাব পলাশ চৌধুরী, আপনি কি বলবেন? ধন্যবাদ। আমি সবাইকে এবং আপনাকে আমার গভীর শ্রদ্ধা, এবং মারুফ ভাই সহ ফরাদ ভাই আছেন, আকন ভাই, সবাইকে সালাম। আহ, না আমি খুব শুনছিলাম মারুফ ভাইয়ের কথা, এবং আমি আমি ওনার একজন ফ্যান, আমি ওনার লেখা পড়ি, প্রথম আলোতে পড়ি, বা স্ট্যাটাস গুলো খেয়াল করি। না মানে যতটা সহজ সমীকরণে বিষয়টা মিলিয়ে গেছে যে বিএনপি, আমরা বিএনপি চিন্তাধারা, আমরা এটা মানে জাতীয়তাবাদকে আমরা লালন করি, বহুদলীয় গণতন্ত্রকে আমরা শ্রদ্ধা করি। দীর্ঘদিন আমাদের লড়াই সংগ্রামটা কথাবার্তার মাধ্যমে, লেখাজোকার মাধ্যমে তেমনটাই ছিলেন। এটাতে কোনো সন্দেহ নেই, এখনো আছে, থাকবেও ভবিষ্যতে। কিন্তু তাই বলে আমরা মানে একটা জিনিসকে, সত্যকে মানে জেনে শুনে আড়াল করে যেতে পারবো না। বিএনপি যেটা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি যেরকম ভারত বিরোধী সেন্টিমেন্টের উপর দাঁড়িয়ে বিএনপি যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে 90-এর যেখানে আলোচিত, আমরা তখন ছাত্র, যখন আলোচিত সেই স্লোগান নেত্রীমোদের খালেদা ভারত থেকে আলাদা, যেটা তাদেরকে 91-এর বিজয় এনে দিয়েছিল অপ্রত্যাশিত ভাবেই, যে তিনি প্রধানমন্ত্রী আসনে হলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো। তো সেখানে আওয়ামী লীগ তো 91 সালেই তো সরকার গঠন করার। এই ভারতীয় ইমেজ, এই জায়গাটার সাথে আমি মারুফ ভাইয়ের সাথে একমত যে ভারতের এই জায়গাটায় বিএনপি কে মানে একটা অবস্থান তৈরি করে দিয়েছে। আর ভারতের বিপক্ষে যাওয়া মানে আওয়ামী লীগের বিপক্ষে যাওয়া, আওয়ামী লীগের বিপক্ষে রাজনৈতিক শক্তি মানে ভারতের বিরুদ্ধে রাজনৈতিক শক্তি। সুতরাং এইটাতে আমার কোনো, ওনার সাথে কোনো দ্বিমত নাই। কিন্তু আমার কথাটা হলো যে কি, একটা প্রশ্ন শুধু আমি জনগণের সামনে আপনার মাধ্যমে, আপনার উপর জনগণ যারা আছে এবং দেশবাসীর কাছে এই প্রশ্নটা রেখে যেতে চাই, সেটা ধারাবাহিকতা এখন বিএনপি রাজনীতিতে কতটা মানে দৃশ্যমান, বা বিগত মানে 15 বছরও কতটা দৃশ্যমান ছিল, বা এখনো বিএনপি যে ভারত যে যখন বলছে যে আমরা বাংলাদেশে একটা নির্বাচন চাই, অতি দ্রুত একটা নির্বাচন চাই, বিএনপি কি বলতেছে যে আমাদের এটা আভ্যন্তরীণ বিষয়ে অতীতে যেভাবে নাক গলিয়েছে, তাদের পররাষ্ট্র সচিব এসে যেখানে নির্বাচনের কথা বলেছে, কোন দল ক্ষমতায় চলে আসবে এই কথা বলে জুজুর ভয় দেখিয়েছে, সাবেক একজন রাষ্ট্রপতিকে হেনস্থা করেছে, তারপরে বরাবরই অন্তত 3-4টা নির্বাচনে আমাদের রাজনৈতিক হস্তক্ষেপ আমাদের ছিল। আমরা এর আগের সরকারগুলোর কথাতে, আমাদের স্বাধীনতার পরের সেই প্রেক্ষাপটগুলোতে না গেলেও তারপরে তো আমরা এইটা দেখেছি। কিন্তু এখন এই পর্যায়ে এসেও যখন এই কথা বলে, তখন আমরা যদি সমস্যাটা, আমাদের যে রাজনৈতিক দলগুলোকে আমরা বিশ্বাস করি, আমরা যে মতাদর্শ লালন করি, তাদের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করতেই পারি তারা যেন এটার একটা তীব্র নিন্দা জানায়, যে এটা বাংলাদেশের নির্বাচন কখন হবে এটা দাবি জানানোর জন্য বিএনপি নিজেই যথেষ্ট, বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশের জনগণই যথেষ্ট। ভারতে এই কথাটা বলা মানে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে তারা আবার কালো থাবা দেয়ার, তাদের যে নীল নকশা, এটা তারই একটা বহিঃপ্রকাশ। এরকম একটা সত্য বিবৃতি আমরা আশা করতে পারি, এবং আমি মনে করি, আমি বিশ্বাস করি বিএনপি নীতি নির্ধারণী পর্যায় থেকে এই হয়তো মানে কয়েক ঘন্টা হলো তো যে ভারতের মানে জয়শঙ্কর সাহেব এই কথা বললেন, আমার মনে হয় যে এটা নিয়ে একটা কথা আলোচনা আসবে দলীয় ভাবে, বা আসা উচিত।
আপনার এখানে আমি সে দাবিও করে রাখলাম। পাশাপাশি আপনি যেটা মারুফ ভাই আরেকটা কথা বললেন যে মানে খুবই স্যাস্ট্রামি করে বা একটা দলের সাথে একটা কূটনীতিক শিষ্টাচার, সরি বা জাস্ট এটা যে এটা বহির্ভূত ভাবে একটা দেশে বারবার ইগনোর করছে ভারত, আমরা সেটাকে বারবার তাদেরকে পিছলে ধরতে চেষ্টা করছি। এখন এটা তো আমি মনে করি এটা হ্যাঁ ওনার দিক থেকে একটা ব্যাপার, এটা মানুষের সেন্টিমেন্টের সাথে বেমানান হয়, এটা ঠিক আছে, আমি এটাকে শ্রদ্ধা জানাই। পাশাপাশি একটা জিনিস থাকতে হবে, একটা লোক পিছলে চলে যেতে চাইবে, যারা চোর বাটপার সমাজে তাদেরকে আপনি ধরতে গেলে ছুঁতে গেলে তারা পিছলাবে। আর আমার চেষ্টা করতে হবে আমার কৌশল, আমার ডিপ্লোমেসি, আমার কূটনীতি, আমার সবকিছুকে মানে মানে প্রকাশ করে আমি তাকে যেন আমি আমার ধরা ছোঁয়ার ভিতরে রাখতে পারি, এটাই। এবং আপনি এটা নিশ্চিত থাকেন, আমি একটা সত্য করে বললাম, যদি মানে ব্যাংককের সম্মেলনের আগে, সে বৈঠকের আগে যদি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস চীন সফর না করতেন, চীনের সাথে যদি এই মানে এতগুলো চুক্তি বা সমঝোতা যাই বলি আমরা, এই স্বাক্ষর না হতো, এতগুলো স্টেটমেন্ট যদি সেখানে উনি না দিতেন, আপনি বিশ্বাস করেন, আমি আপনাকে 100% চ্যালেঞ্জ দিয়ে বললাম যে মোদি সেখানে এই বৈঠক হতো না, হতো না, হতো না। এটা পরবর্তীতে ব্যাংককে যেটা হয়েছে ওটা ইন্ডিয়ার কারণে, ইন্ডিয়ার আগ্রহের কারণে তখনটা, হ্যাঁ বাংলাদেশ থেকে প্রথম প্রস্তাব তো থাকবে, আমরা দ্বিপক্ষীয় সফর তোমাকে দিয়ে শুরু করতে চাইছি, এই করছি, আমরা আনুষ্ঠানিকভাবে বসতে চাই, আমরা সেখানে কথা বলতে চাই। তারা এটা পিছানোর কারণ একটাই ছিল যে তাদের মনের ভিতরে এই সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। এই সরকারকে স্বীকৃতির জন্য আমরা কাঁদছি না, কিন্তু আমি আবারও ক্লিয়ার করি, কারণ আমরা করছি এই সরকার কিন্তু একটা রক্তের ভিতর দিয়ে একটা অভ্যুত্থান এবং একটা বিপ্লবের মধ্য দিয়ে গঠিত হয়েছে। এই সরকারকে স্বীকৃতি দেওয়া মানে বাংলাদেশের সে বিপ্লবকে ভারত স্বীকৃতি দেওয়া, যে ভারতীয় বাহিনীও বাংলাদেশে তখন ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। তো সুতরাং ভারত এই কারণে পিছলাচ্ছিল। ভারত ঠিকই বুঝেন যে মানে এখানে বসলে তার কি সমস্যা হবে। ভারত এত আন্ডারমাইন করার আমাদেরকে, আমাদের সরকারকে, এই মুহূর্তে ওই পর্যায়ে ভারত নাই। ভারত তার প্রতিবেশী দেশ, এই যে আমাদের এটা করলো, এই যে আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, এতে ফরাদ ভাই অনেকটা বলে ফেলেছেন। এখানে উনি যেভাবে আমাকে বিকশিত করার চেষ্টা করেছেন এটা ওনার মহানুভবতা, কিন্তু উনি আমার চেয়ে আরো ভালো, সুন্দর, চমৎকার উনি ব্যাখ্যা দিয়েছেন। এটা আমাদেরকে খুব বড় ধরনের ইয়ে করে না, হ্যাঁ আমাদের বড় ধরনের ডিলও তাদের সাথে নাই। এটা আমাদের বিকল্প ওয়ে আছে, আমরা সেই বিকল্প ওয়েগুলো আমরা ব্যবহার করতে পারি, চিন্তা করতে পারি। তবে এটা একটা ভারত আমাদেরকে একটা থ্রেট যে দিল, হ্যাঁ সেই থ্রেটটা দেওয়াটা, হ্যাঁ আমাদের, আমি মনে করি এটাতে আরো মানে আপনি মানে আগুনে ঘি ঢেলে দিলেন আর কি, মানুষের উত্তপ্ত, মানুষের মনোজগতে, হৃদয়ের মধ্যে, বাংলাদেশের হৃদয়ে আঘাত করলো। মানে এই যে তারা একটার পর একটা করে যাচ্ছে, এখনো তো মানুষ ওটা ভুলতে কি পারে না। আমাদের বাংলাদেশে বড় কোনো আর্থিক বা অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে মনে হয় আপনার কাছে? আমাদের এখানে অত বেশি ট্রেড এখনো পর্যন্ত গড়ে উঠেনি সত্যিকার মানে অর্থে, যেটা ভারত দিয়ে, আমাদের, ভারতের মাধ্যমে, ভারতের না না, ভারতের এটা ভারতের মাধ্যমে, ভারত যেটা করছে আমাদের জন্য, যেটা এখন কথা, ভারত আমাদেরকে একটু মানে ওই যে বলে না একটা ধমক দেওয়া, মানে একটা খেসকি দেওয়া, হ্যাঁ মানে এরকম একটা ঝাঁকানি দিল আর দিতে চেষ্টা করলো আর কি, একটা জুজুর ভয় দেখানো আর কি, যে আমরা আরো কিছু মেজার্স নিব। এটা কিন্তু এইটাতে খুব বেশি কাজ হবে না, মারুফ ভাই যথার্থই বলেছেন। এগুলোতে কিন্তু যথার্থভাবে ভারত যে তার মানে যে জিনিসটা প্ল্যান বাস্তবায়ন করতে চায়, হ্যাঁ এইটা না, ভারত যেভাবেই হোক, ভারত কিন্তু একেবারে আমাদের স্বাধীনতার পর থেকে ভারত কিন্তু তার একটা শ্রেণী, মাফিয়া তন্ত্র বলি, ভারতের একটা এজেন্ট বলি, বিভিন্ন শ্রেণী পেশার ভিতরে, আমি কোনো শুধুমাত্র রাজনৈতিক দলের কথা বলবো না, বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে তাদের একটা মহল বাহিনীকে বা একটা বিশেষ বাহিনীকে তারা প্যাট্রোনাইজ করে বাংলাদেশ। এদেরকে একটা সাহস জোগানোর জন্য যে আমরা আছি, আমরা এখনো থেমে যাইনি, আমরা বাংলাদেশকে ধরবো, আমরা ইন্টারভেন করব, আমরা নির্বাচনের দাবি করব, তোমরা মনোবল হারাইও না, এই ধরনের কিছু মানে ছেলে মানুষই একটা মানে আমি মনে করবো আর কি, যে এই ধরনের কথা থেকে যেটা ফরদ ভাই বলতে চাইলেন যথার্থই, যে সেভেন সিস্টারের যে মানে আমাদের 750 যে সমুদ্র এরিয়া কিলোমিটার, এটুকু ব্যবহার করলে বা ভারতের সেভেন সিস্টারও সেখানে লাভবান হওয়ার কথা। তো এই কথাগুলোর গভীরে না গিয়ে তারা শুধু এটা ভাবলো কি, যদি এটা যদি আমেরিকার মাধ্যমে যদি এই প্রস্তাবটা হতো, এই 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 মানে কানেক্টিভিটির কথা আসতো, তাহলে কিন্তু ভারত কিছু বলতো না। ভারত এটা বলতেছে ওই যে চীনকে অফারটা করা হয়েছে, তো ভারত সেখানে চীনের মানে যে উপস্থিতি, চীন যদি এটাকে বাস্তবায়ন করে, এখানে পোর্ট গুলো করে, তাহলে মানে চীনের মানে ইন্টারভেনশন করতে আর একটু সোজা হবে, একদম তাকে চিকেন নেকের কাছাকাছি চলে আসবে। এই কারণে ভারত ডক্টর তেলে মোহাম্মদ বেগুনে জ্বলে ইউনূস বা বর্তমান সরকার কি আসলেই এই হুমকিতে ভীতু হওয়ার মতো, কি মনে হয় আপনার কাছে? উঠছে। জি না, এটা এটা কারণ এখন বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট অনেক হাই পর্যায়ে চলে গেছে। আপনাকে যদি বলতে হয় যে মানে মানে ভারত বিরোধীদের সেন্টিমেন্ট। আর এই সরকার যেহেতু জনগণের সরকার, এই সরকার কিন্তু আপনার নিয়মতান্ত্রিক ভাবে মানে যে আমাদের আগের যে পূর্বের সংবিধানে যেটা ছিল যে একটা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার হবে, সুতরাং এটা যেহেতু নিয়মতান্ত্রিক ভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার নয়, একটা অস্বাভাবিক একটা অভ্যুত্থান এবং বিপ্লবের মাধ্যমে সরকার সমর্থিত সকল রাজনৈতিক দল এখন এই সরকারকে সহযোগিতা করছে, বিএনপি সহ।
মুখে যাই বলুক না কেন, ভেতরে ভেতরে কিন্তু এখনো বিএনপি যদি সমর্থন যদি তাদের প্রতি না থাকে সরকারের প্রতি, সরকার কিন্তু সামনে এগোতে পারার কথা না। সামনে সরকার কিন্তু যে কোনো সময় ডেডলক হয়ে যাওয়ার কথা। বিএনপি ওই সম্মানটুকু প্রফেসর ইউনূস সাহেবের প্রতি দিচ্ছেন, এটা কিন্তু দেখাচ্ছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক। বাংলাদেশে এরকম ঐক্যটা কিন্তু ইতিমধ্যে আমরা ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে, জন্মের ইতিহাসে আমরা দেখি বাংলাদেশের নাই ইতিহাসে এভাবে কখনো হয়। গড়ে। বাংলাদেশের তো ইতিহাসেই সুতরাং কখনো। হুম ইতিহাসে কখনো হয়নি। সুতরাং এখন হয়তো বিচ্ছিন্নভাবে ওনারা নির্বাচনের কথা বললে এটা মনে হচ্ছে যে কি ইউনূস সাহেবের সেটা প্রতিপক্ষ নিয়ে আমরা হচ্ছে। আসছি, নির্বাচন নিয়ে না, আমি একটা কতটুকু একটা লাইনের কথাটা একটু শেষ করি, একটা শেষ একটা করতে। মিনিট। মানে আমি বলছি যে মানে এখন একটা শ্রেণী, একটা মহল মানে মনে করছে বিএনপি নির্বাচন চাওয়া মানে ইউনূস সাহেবকে কাজ করে দেওয়া, ওনাকে ফেলে দেওয়া। বিষয়টা কিন্তু এইভাবে আমরা চিন্তা, কারণ ইউনূস সাহেব তো বলেননি যে আমি নির্বাচন দেব না। উনি তো, আপনি যদি বলে যে আমি 5 বছর জনগণ চাই, উনি কি বলবে যে আমি 5 বছর থাকতে চাই? জনগণ এটা আমরা বললেই আমরা লাভ হবে? আমরা আসছি, ওই বিষয়গুলো নিয়ে আসছি। আমি দ্বিতীয় সেগমেন্টে আরো বিস্তারিত কথা বলবো, ওটা নিয়ে বেশ কথা বলার সুযোগ রয়েছে, কারণ ভারতের বিষয়টা শেষ করে আসছি আপনাদের কাছে। জনাব আশরাফ আলী, এখন আপনি কিভাবে দেখেন ভারতের এত বড় একটা ভূমিকা রাখলো আমাদের এই 24-এর পর? এটাকে কি প্রতিশোধ বলবেন, ক্ষতি বলবেন, হিংসা বলবেন, নাকি আসলেই বাংলাদেশের প্রকৃত বন্ধুসুলভ আচরণ বলবেন? কিভাবে বলবেন জনাব আশরাফ আলী? বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সাইফুর সাগর ভাইকে ধন্যবাদ। আহ, ধন্যবাদ জানাই সহ আলোচক জনাব অধ্যাপক ফরহাদ ভাই, জনাব অধ্যাপক মারুফ মল্লিক, জনাব পলাশ চৌধুরী ভাইকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আমি প্রথমে যেটা বলতে চাই, ভারতকে আমরা কি দিয়ে মূল্যায়ন করব? ভারত হলো একটি অমানবিক দেশ, তারা মানবতা বলতে তাদের কিচ্ছু নাই। দেখা গেল যে ভারতের সাথে আশেপাশে যতগুলি রাষ্ট্র রয়েছে প্রত্যেকটার সাথেই কিন্তু একটা বৈরী সম্পর্ক রয়েছে। একমাত্র আমাদের সাথে একটা আওয়ামী হাসিনার আমলে একটা সুসম্পর্ক তারা করেছিল তাদের স্বার্থের জন্য, বাংলাদেশের স্বার্থে নয়। আওয়ামী লীগ বলেছিল আমরা যা দিয়েছি ভারত আমাদেরকে সবসময় মনে রাখবে, চাওয়ার আগেই তার চেয়ে বেশি দিয়েছে তাকে। কাজে আমি বলবো যে ভারত একটা অমানবিক রাষ্ট্র। আজকের আপনি দেখেন, ভারতে যখন ইসরায়েলকে নারী শিশু হত্যা করা হচ্ছে নির্বিচারে, সেইখানে ভারতে ইসরায়েলের পক্ষে মিছিল হচ্ছে। সারা পৃথিবী যখন ইসরায়েলের বিরুদ্ধে তারা মিছিল করলো, ভারত সেখানে কিন্তু ইসরায়েলের পক্ষে মিছিল করছে এবং সেখানে তারা অস্ত্র সাপ্লাই দিচ্ছে মানুষ মারার জন্য। আজকের ভারত মুসলমানদেরকে অক্ফা, যে একটা অধিকার ছিল দীর্ঘদিনের ব্রিটিশ আমল থেকে শুরু করে চলে আসছে, সেইটাকে তারা জলাঞ্জলি দিয়ে এই যে সরকারি ছত্রছায়া এই অক্ফার সম্পত্তি নেওয়ার একটা পায়তারা করতে তারা মুসলমানদের উপরে নানা রকমের বিভিন্ন ছুতানাতা অজুহাত দিয়ে তাদের উপর চরম নির্যাতন করছে, মসজিদ ভাঙ্গা মন্দির করছে, এখন আরো মসজিদের নিচে তারা মন্দির দেখছে। কাজে ভারত কি করলো না করলো এটা বলতে হবে। শের বাংলার ভাষায় একটা কথা বলতে হয় যে তোমরা যখন দেখবে যে ভারত আমার প্রশংসা করছে তখন তোমরা মনে করবে আমি ভারতের বিপক্ষে, আর যখন ভারত আমার বিরোধিতা করবে তখন মনে করবা আমরা এই দেশের জনগণের সাথে আছি। কাজী ভারত কি করলো না করলো এটা ভারতের একটা চিরাচরিত একটা স্বভাব। সে কোনো অন্য কোনো দেশের স্বার্থ এইটাকে সে ভালোভাবে নেয় নাই। অন্য কোনো একটা দেশ উন্নতি করুক, স্বয়ংসম্পন্ন হোক, মাথা তুলে দাঁড়াক, এটা কিন্তু ভারত কখনোই চায় নাই। যার বাস্তব স্বাধীনতার পর থেকে আমরা জানি যে স্বাধীনতার পর থেকে ভারত আমার দেশের সাথে কি করেছে। আমার দেশের অস্ত্র শস্ত্র থেকে শুরু করে পাকিস্তান রেখে যাওয়া কলকারখানা থেকে শুরু করে সম্পদ সবকিছু পাচার করে নিয়ে গেছে ভারত। এবং বাংলাদেশের একমাত্র রাজবন্দী 9 সেক্টর কমান্ডার মেজর জলিলকে তারা গ্রেপ্তার করেছে। শুধু মেজর জলিল জানিয়েছিল যে ভারত আমাদের সমর্থন করেছে এটাকে, কিন্তু সমর্থনের পরিপ্রেক্ষিতে তারা আমার বাংলাদেশকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, এইটা যখন উনি চ্যালেঞ্জ করলেন তখন মেজর জলিলকে কিন্তু সেই আর্মি সেনারা, ভারতীয় সেনা তাকে অ্যারেস্ট করলো। এদেরকে তারপরে দেখেন আপনি বাংলাদেশের একটা বিশাল স্বার্থ, আপনার গঙ্গার পানি এবং তিস্তার পানি যে চুক্তি হয়েছিল সেই চুক্তি সে আদৌ কখনো বাস্তবায়ন করেনি। একটা দেশকে মরুভূমি বানানো, আবার পানির মাধ্যমে দেশকে ডুবাই মারা, ট্রানশিপ তো এটা কোনো ব্যাপারই তো না, এটা কোনো ওইভাবে তো কোনো ক্ষতিই না, বরং আমরা ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। ট্রানশিপমেন্ট সে বন্ধ করলো কি এতে আমাদের কিছু আসে যায় না। আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণের একটা ঐতিহ্য রয়েছে, তারা জানে যে কিভাবে সংকট মোকাবেলা করা যায়। আমরা ভারতের সাথে শিপমেন্ট বন্ধ হলে আমরা আশা করি এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের কারণ হবে। এই কারণে হবে যে আমরা ঘুরে যেতে পারবো। আমরা আন্তর্জাতিক এয়ারপোর্ট 3টে আছে, লাগলে আরো 2টা আমরা আন্তর্জাতিক এয়ারপোর্ট বানাবো।
সমুদ্র বন্দর 2-3টা আছে, আরো 5টা বানাবো। যেমন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে কুমিল্লা থেকে টেকনাফ পর্যন্ত আমরা এখানে আরো অনেকগুলোই সমুদ্র বন্দর বানাইতে পারি। কাজে এই জন্য ভারত কি করলো না করলো, এটা ভারতে আমি আশা করি এটা বুমেরাং হয়ে পারে ভারতের জন্য। যেমন ভারত আমার এই যে পণ্য বর্জন করে বন্ধ করে তারা যেমন একটা বেকায়দায় পড়ছে, আমি পুরোপুরি দেখতে পাচ্ছি যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে তারাও কিন্তু আরেকটা অসুবিধায় পড়বে। আমাদের হয়তো সাময়িক কিছু হতে পারে ক্ষতি, কিন্তু আমরা সেটা কাটাই করতে পারবো ইনশাল্লাহ। কাজেই ভারতকে বুঝতে হলে ভারতের চরিত্র সম্বন্ধে জানতে হবে। দ্বিতীয় নম্বর হলো, ভারত চায় এদেশে একটা আধিপত্যবাদী শক্তি, আধিপত্যবাদ তারা, এবং এই তাদের কিছু এজেন্ট এই দেশে সৃষ্টি হোক। যেমন লেনদুব দর্জি, সিকিম এক সময় স্বাধীন ছিল, সেই সিকিমের রাজা ছিল তখন লেনদুব দর্জি, তাকে নিয়ে সেই সিকিমটাকে ভারতের অঙ্গরাজ্য বানাইল। এবং লেনদুব দর্জি নিজে বলছে যে যখন আমি স্বাধীন ছিলাম তখন তারা আমার সাথে যে ব্যবহার করতো, লাল গালিচা উপহার দিত, কিন্তু যখন অঙ্গরাজ্য হয়ে গেল তখন আমি 3 দিন 5 দিন বসেও আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারি না। কাজে এই জন্যে যারা লেনদুব দর্জির ভূমিকা পালন করতেছে একটা দেশে দেশে, আমি মনে করি এটা তাদের জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা কথা। আজকের ভারত শুধু একটা দলকেই তার টার্গেট করে না, এর সেকেন্ড দলকে কার মাধ্যমে তার স্বার্থ হাসিল হবে এটাও কিন্তু সে আপনার সিদ্ধান্ত নিয়ে রাখে। যার কারণে আমি পরিষ্কার বলতে চাই যে ভারত আওয়ামী লীগকে যেভাবে ব্যবহার করেছে, আওয়ামী লীগ পতনের পরে যারা ভারত প্রীতি একটু বেশি দেখাচ্ছেন, আওয়ামী প্রীতি বেশি দেখাচ্ছেন, আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ করে দেওয়ার জন্য বেশি আগ্রহ প্রকাশ করতেছেন, নানান কলে কৌশলে আওয়ামী লীগকে পুনর্বাসনের আপনার কি কয় যুক্তি দেখাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই দেশবাসী কিন্তু এখন কোমর সোজা হয়ে দাঁড়িয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের পরে আর এই দেশের জনগণ কোনো ফেসিবাদ দেখতে চায় না। একটা অফিসিয়ালি ভারত বাংলাদেশের সাথে এখন একটা শত্রুতায় রূপান্তরিত হলো, মানে সম্পর্ক বিচ্ছেদের জায়গাতেই চলে গেল ব্যাপারটা কি এরকম? এই ভারত এমন একটা আমরা কখনো প্রতিবেশীর সাথে কখনো শত্রুতা করব না, আমরা তাদের শত্রুতাকে মোকাবেলা করব। আমরা যেমন গঙ্গার পানি চুক্তির জন্য আমরা আলাদা বিকল্প বাদ করব, আমরা তিস্তার পানি তার একটা তার কাছে আমরা এখানে বাদ করব, নদী শাসন করব। কাজে আমরা প্রতিবেশী দেশের সাথে আমরা সম্মানজনক ভাবে সমঝোতার ভিত্তিতে কিন্তু আমরা সুসম্পর্ক রক্ষা করব। ভারত আমার সাথে যতই শত্রুতা করুক না কেন, আমরা কিন্তু ভারতের সাথে শত্রুতা করব না। আমরা এটা কলা কৌশলে, আমরা বুদ্ধিমত্তার সাথে, আমরা এটাকে দূরদৃষ্টির সাথে আমরা এগুলো সব মোকাবেলা করব, এবং মোকাবেলা আমরা সেটা করতে জানি। আর বর্তমান যে আমাদের তত্ত্বাবধায়কে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, আমি মনে করি উনি একজন গ্লোবাল আইকনিক লিডার। ওনার দূরদর্শিতা, ওনার মেধা অত্যন্ত প্রখর। আমি বিশ্বাস করি উনি এই ভারতের এই চক্রান্ত, আজকে দেখেন যেখানে সারা পৃথিবীর আর বিনিয়োগকারীরা এখানে আমাদের সম্মেলনে উপস্থিত হয়েছে, সেই মুহূর্তে উনি ট্রান্সশিপমেন্ট বন্ধ করে, যাতে এখানে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাদের মধ্যে। এইটা তো 1-2 দিন পরে করলেও পারতো, তাতে কিছু আসে যায় না। আজকে ডক্টর ইউনূস সাহেব আমেরিকার যে শুল্ক করটাকে যেভাবে 3 মাস স্থগিত করলেন, উনি দরখাস্ত করলেন, উনিই প্রথম, এবং এর সাথে সাথে কিন্তু সারা দুনিয়ার এইটা বন্ধ হয়ে গেল। একমাত্র চীন ছাড়া সবগুলোই কিন্তু এই 3 মাসের জন্য শুল্ক উনি বন্ধ করে দিলেন। কাজে আমি মনে করি উনি একটা উদার মনের মানুষ, অত্যন্ত যোগ্য মানুষ, আর একজন সৎ মানুষ। হ্যাঁ, আপনি উনি এই চ্যালেঞ্জ, এই ভারতের যে এই যে চ্যালেঞ্জ, এটা উনি মোকাবেলা করতে পারবেন খুব সুন্দরভাবে। এই আশা আমরা রাখি। ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে কিছুই করতে পারবে না, বরং ভারতই ক্ষতিগ্রস্ত হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি যাচ্ছি দ্বিতীয় সেগমেন্টে। বাংলাদেশ বিষয়ে অনেকগুলি কথা, আমি যে প্রথম আলোর কয়েকটি শিরোনাম দেখিয়েছিলাম যে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকারে এলে প্রথম 18 মাসে, মানে প্রায় 1.5 বছরে 1 কোটি মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করবে বিএনপি। খুবই আমি এই প্রসঙ্গে আমি আসছি আপনার কাছে। আমি শুরু করতে চাই জনাব ফরহাদ হোসেনের কাছ থেকে। আসছি আপনার কাছে পরবর্তীতে। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। আমরা গুরুত্বপূর্ণ আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে এই পর্বে একটু আলোচনা করতে চাই। জনাব ফরহাদ হোসেন কতটা সম্ভব বলে মনে করেন, এবং এমন একটি চমৎকার আশা ভরসা মানুষকে দেয়া, এই যে একটা নতুন রাজনৈতিক চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটিকেও আপনি কতটুকু ভালো বা মন্দ হিসেবে দেখছেন? এবং অন্যদিকে এনসিপিও বলছে যে বাংলাদেশকে একদম পুরোপুরি আহ কি বলবো, একদম পুরো স্বর্গ বানিয়ে ফেলবে, বিনিয়োগের স্বর্গ, এমন একটা ঘোষণা দিয়েছে। তারা আসলে কতটা সেই যোগ্যতা রাখে, বা সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে তারা কতটুকু এগুতে পারবে? এনসিপি নতুন একটি দল, এখনো তারা সংসদে কতটুকু যেতে পারবে এটার এখনো পর্যন্ত নিশ্চয়তা নেই, কিন্তু এই ধরনের আশা ভরসা তারা দিচ্ছে। সেক্ষেত্রে তারা কতটুকু অগ্রগতি হতে পারবে? জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তি ইউনূস এবং সরকার কতটা সফল,
দুই ভাগে বিভক্ত করে দেখবার সুযোগ রয়েছে কিনা। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতাটাকে কিন্তু এনসিপি নিচ্ছে। দেখুন, আপনি দেখেন, আজকে দেখলাম এনসিপির বক্তব্যের মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সফলতাকে কিন্তু তারা ওন করে কিন্তু কথা বলছে। তারা কিন্তু বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা করছে ওটা করছে, সুতরাং আমরা সামনে এটা করতে পারবো। এটাকেও তাদের নিজেদের ওন করার কতটুকু সুযোগ এখানে রয়েছে। এনসিপি তো একটা আলাদা রাজনৈতিক দল, আর বর্তমান সরকার তো কোনো রাজনৈতিক দলের নয়, সবার সরকার। এখানে একটা বিতর্ক নতুন করে তৈরি হচ্ছে। আর তৃতীয়ত হলো যে এই সরকারকে যেখানেই মানুষ দেখে, সরকার প্রতিনিধিকে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন যে আহ এই সরকারকে 5 বছর মানুষ দেখতে চায়, কখনো কখনো 10 বছরের কথা বলছে। আহ এটা আমরাও দেখতে পাচ্ছি, কিন্তু আসলে কি দেখতে চাওয়ার বিষয়টা কতটা বাস্তবতার ভিত্তিতে মানুষ বলছে, কতটা আবেগ আর কতটা আসলে এগুলি হওয়া সম্ভব, এই নিয়েও বলবেন। আর আরো কয়েকটি বিষয় তো আছেই, আপনার কাছে একটু শুনতে চাই। বিশেষ করে নির্বাচন বিষয়ে যেটি আমি বলতে চেয়েছিলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন বিষয়ে, নির্বাচনটা কত দ্রুত গতিতে দেওয়া উচিত। বিএনপি প্রতিনিয়ত, মোটামুটি বিএনপির এক নেতা বলেছেন যে বিএনপি কে বাধ্য করবেন না রাস্তায় নামতে, আর যদি বাধ্য করেন তাহলে আপনাদেরকে মনে করতে হবে শেখ হাসিনার অবস্থা। যদি বিএনপি রাস্তায় নামে তাহলে এই সরকারের অবস্থা শেখ হাসিনার অবস্থায় যাবে। জনাব অধ্যাপক ফখরুল হোসেন, সবকিছু মিলিয়ে আপনার বিশ্লেষণ। একটু আনমিউট করে বলতে হবে। জি। হ্যাঁ, জি। এটা খুব চমৎকার এবং বিস্তৃত ভাবেই আপনি প্রশ্নটা করলেন। আমি হুম। বিএনপির যে মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, ওনার বক্তব্যটা দিয়ে শুরু করি যে উনি একটি প্রতিশ্রুতি জাতিকে দিয়েছেন যে হুম। বিএনপি ক্ষমতায় গেলে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত, আমি বলবো, সব্যসাচী রাজনীতিবিদ, এবং উনি কথা খুব মেপে বলেন, সুন্দরভাবে গুছিয়ে বলেন। এবং আমার যেটা মনে হয় যে উনি যখন কোনো বিষয়ে বক্তব্য রাখেন তখন অগ্রপশ্চাৎ ভেবে রাখেন। উনি যেই প্রতিশ্রুতিটা দিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে 1 কোটি লোকের কর্মসংস্থান করবেন, এটা কিন্তু যুগের চাহিদাকে বিবেচনায় রেখেই তিনি এই কথাটা বলেছেন। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ আজকে একবিংশ শতাব্দী, সেই শতাব্দীতে আমাদের যে যুব সমাজ, তাদের মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষার একটা নতুন মাত্রা এসেছে, বা আকাঙ্ক্ষার মাত্রা বৃদ্ধি পেয়েছে। এটাই স্বাভাবিক। যুগের পর যুগ মানুষের চাহিদা বাড়বে এবং যুব সমাজের আকাঙ্ক্ষা বাড়বে, তারা জীবনবাদী হবে, কারণ তাদের জীবন তো পড়ে আছে। আমরা জীবনের একটা বিশেষ জায়গায় পৌঁছে গেছি। তো সুতরাং 1 কোটি লোকের কর্মসংস্থান দিবেন, আমি মনে করি ওনার এই আশ্বাস যোগ উপযোগী। কিন্তু বিষয়টা হলো এটা ইমপ্লিমেন্টেশনে যাওয়া। এই আশ্বাসকে যদি আপনি বাস্তবায়ন না করতে পারেন ক্ষমতায় গিয়ে, তাহলে কিন্তু জাতির কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এটাই হলো স্বাভাবিক। তো বিএনপি যেহেতু আশ্বাসের কথা হলো এই, বা আমি মানে যেটা হলো, আহ, আমি বলতে চাচ্ছি যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এবং তারা ইতিপূর্বে কয়েক দফায় ক্ষমতায় ছিল। বিএনপির এ ধরনের আশ্বাসটা, প্রতিশ্রুতির কতটা বাস্তবমুখী বলে মনে করেন? কারণ এর আগে আমি কি সেটাই বলছি, যতবার বিএনপি বিএনপি ছিল অনেক এমন বড় কোনো কিছু, রাজনীতি। এমন কোন এমন হ্যাঁ, এমন এত বড় প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরেছে এমন কোন ইতিহাস আছে? বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, বিএনপিতে ক্যাপেবল মানুষও আছে। তো আমি আমি আশা করি যে হয়তো বা ওনারা চেষ্টা করবেন। তবে হুম। একটা জিনিস আমি বলে রাখি, এটা আমাকে বলতেই হবে, যে প্রফেসর ডক্টর ইউনূস যে সেটিং অফ অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হুম। করছেন, এবং উনি যে জনসেবার যে পিপুল সার্ভিসের জায়গাগুলো যেভাবে অ্যাড্রেস করছেন, 2 নম্বর, 3 নম্বর, বিনিয়োগকারীদেরকে যেভাবে তিনি অ্যাট্রাক্ট করার জন্য একটা অর্গানাইজেশনাল ওয়েতে প্রসিড করছেন বিষয়গুলোকে, হুম। এই জায়গাগুলোতে উনি যে সার্থকতা আস্তে আস্তে অর্জন করছেন বলে আমার মনে হচ্ছে। হুম। তারপরে কোন নির্বাচিত সরকার এসে যদি উনার প্রশাসনের সাথে ম্যাচ করতে না পারেন, অর্থাৎ উনি যেভাবে জনগণের আধুনিক মানুষের, বা আমি বলবো যে ইয়াং জেনারেশনের চাহিদাকে মেটানোর জন্য উনি হুম। যেই যেই বিষয়গুলোকে এড্রেস করে তার প্রশাসনকে সাজাচ্ছেন এবং জনসেবাকে নিশ্চিত করছেন,
এই জায়গাগুলোকে যদি কোনো ইলেক্টেড গভর্নমেন্ট এসে প্রপারলি অ্যাড্রেস করতে না পারেন, তাইলে ওই রাজনৈতিক দল যতই নির্বাচিত হয়ে আসুন না কেন, ওই নির্বাচিত রাজনৈতিক দল ক্ষমতায় আসলে এগুলো পূরণ না করতে পারলে তাদেরকে বড় ধরনের আপনার মানে পিপলস মুভমেন্ট, যেটাকে আপনার ফেস করতে হবে। আমি বলবো বিশাল আন্দোলন হবে, কারণ মানুষ যখন বেটার সার্ভিস পেয়ে অভ্যস্ত হয়ে যাবে, বিশেষ করে ইয়াং জেনারেশন যখন তারা যখন তাদের চাহিদাগুলোকে মেটানোর সুযোগ পেয়ে যাবে বা অবস্থা তৈরি হবে, সে অবস্থার যদি কোনো ব্যত্যয় ঘটে নির্বাচিত সরকারের আমলে, তাহলে যুব সম্প্রদায় এই দেশের তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। এই জিনিসটা মাথায় রেখে রাজনৈতিক দলকে আসলে এগুতে হবে সামনের দিনগুলোতে, এবং বিএনপিকে অবশ্যই এই জায়গাটা মাথায় রাখতে হবে যে প্রাইমা ফেসিতে বলে যে সামনে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। সুতরাং যেহেতু ক্ষমতায় আসবে বিএনপিকে অবশ্যই এই জায়গাটা চিন্তা ভাবনা করে রাখতে হবে, অর্থাৎ কোয়ালিটি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কোয়ালিটি সার্ভিস টু দ্য পিপল মাস্ট বি এনশিওর্ড বাই দ্য ইম্প্যান্ডিং ইলেক্টেড গভর্নমেন্ট হুইচ উইল বি কামিং ইন ফিউচার। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো কর্মসংস্থানের বিষয়, এই জিনিসটা আমি বলে রাখলাম। আরেকটা জিনিস এসছে বিনিয়োগের। হ্যাঁ, এখন যে সেমিনার হইলো, বিনিয়োগের যে সামিট দেখলাম, শর্ট সামিট বা সেমিনার যাই বলেন, এই ধরনের সেমিনার বা বিনিয়োগের সামিট কিন্তু আমি কখনোই দেখি নাই। আমিও তো একটা একটা বিশেষ বয়সে পদার্পণ করেছি, আমার 6 দশক আগে হয়েছে। তো সেই থেকে আমি পৃথিবীটাকে দেখছি, বাংলাদেশকে দেখছি, অনেকগুলো সরকার দেখেছি। আমি ডিক্টেটর আইয়ুব খানের শেষের দিনগুলো দেখেছি, প্রশাসনের আইয়ুব খানের শাসনের শেষ দিক আমার মনে আছে। তো এইরকম বিনিয়োগের যে অভিনব কায়দায় বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার এই যে একটা চমৎকার সুন্দর কৌশল, এটা কিন্তু আসলে সাগর ভাই আমি ইতিপূর্বে আর দেখি নাই। আর উপস্থাপনা যেই ইয়াং এক ভদ্রলোক করলেন, চমৎকার তার উপস্থাপনা, আমি খুবই খুবই ইমপ্রেসড হয়েছি। অন্যরা যাই বলুন, দেখলাম ওই ইয়াং বা কম বয়সী ভদ্রলোক যিনি আশিকুর রহমান। বিনিয়োগকারীদের সামনে, হ্যাঁ আশিকুর রহমান বক্তব্য ঠিক আছে। রাখছিলেন, তার অনেকই সমালোচনা করছেন। আসলে আমরা সমালোচনা করি, কিন্তু তার ভালো দিকটাও তো দেখা উচিত তার পাশাপাশি, তাই না? আমার কাছে কিন্তু ভালো লেগেছে। তবে একটা জিনিস কি, ডক্টর ইউনূসের গ্লোবাল লেভেলের এক্সপেরিয়েন্স, তো এই যে অর্থনীতির বিষয়টা, বিনিয়োগকারীদেরকে কিভাবে আকৃষ্ট করতে হয়, কোন স্ট্র্যাটেজির মাধ্যমে, কৌশলের মাধ্যমে, এইগুলো ওনার নখদর্পণে। এখন জীবনের শেষে এসে উনি তার সারা জীবনের লব্ধ অভিজ্ঞতাকে উনি তার কৌশলগতভাবে উনি বিভিন্নভাবে প্রয়োগ করছেন কূটনীতিতে, প্রয়োগ করছেন আপনার বাণিজ্যে, প্রয়োগ করছেন তিনি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার ক্ষেত্রে। তো সেই দিক থেকে ডক্টর ইউনূস বর্ষিয়ান মানুষ হলেও একজন ইয়াং মানুষের মতো ওনাকে আমার কাছে স্মার্ট মনে হয়। তো সুতরাং বিনিয়োগের বিষয়টাও কিন্তু আপনি ভালো রেসপন্স পাবেন। এর আগে আমি বলেছিলাম যে আমাদের 37% ট্যারিফ আমেরিকা ইম্পোজ করেছে, দেখবেন এটার একটা মডারেশন রেসপন্স আসবে, মডারেট রেসপন্স আসবে। আসলে কিন্তু আমরা 90 দিন সময় পেয়ে গেলাম। এই 90 দিনের মধ্যে, অর্থাৎ 3 মাসের ভিতরে কিন্তু এখানে ওয়াশিংটন ডিসির সাথে ঢাকার কিন্তু অনেক ডিপ্লোম্যাটিক চালাচালি হবে। তা সেইখানে দেখবেন যে আমি অবাক হব না এই 32% ট্যারিফ থেকে যদি আরো অনেক কমে যায়। সুতরাং ডক্টর ইউনূস is an articulate man exactly to address this matter, to reduce the tariff being exactly proposed by the United States of America to be imposed on Bangladesh. এই জায়গায় আমি মনে করি সফল হবে। তবে এই জায়গাগুলো যেটা বলছি, আরেকটা জিনিস হলো এই যে ডক্টর ইউনূসের সরকারের 5 বছর, আমি স্পেসিফিক্যালি প্রশ্নগুলো দেখুন, কোন সরকার এটা ইলেক্টেড গভর্নমেন্ট না, এটা একটা আন্দোলনের মাধ্যমে এই সরকার এসছে, এবং এই সরকারকে যারা প্রতিষ্ঠিত করেছে তারা এই দেশের তরুণ সমাজ, এবং তাদের চোখে স্বপ্নেও আছে, এবং তারা এই তরুণ সমাজ অনেক বুদ্ধিমানও বটে, এটা স্বীকার করতে হবে, এবং অত্যন্ত কৌশলী, অত্যন্ত চৌকস, এবং আমি দু একজনের সাথে আমার টক শো হয়েছে, দেখলাম তাদের বক্তব্য অত্যন্ত ধারালো। কিন্তু এখানে বড় কথা হলো যে একটা শেষ 1-2 লাইনে আপনি শেষ করবেন। এই পর্যায়ে সবচেয়ে বড় প্রশ্ন এখন দাঁড়িয়েছে, সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে বিএনপির
সাথে যে কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে বিএনপি, সন্দেহে আজকে যেটা বললেন উদাহরণ দিয়ে জনাব পলাশ জনাব মারুফ মল্লিক, যে আজকে অনেক বড় একটি র্যালি করেছে তারা প্যালেস্টাইনের পক্ষে। এখানে দেখা যাচ্ছে যে বিএনপির র্যালির পেছনে লক্ষ লক্ষ মানুষ ডাকলেই চলে আসে। এই মানুষগুলির দল এখন একটা বড় পয়েন্ট নিয়ে রাজপথে নামবে বলে হুঙ্কার দিচ্ছে এবং সবসময় কথা বলছে, সেটি হলো নির্বাচন। সেই নির্বাচন প্রশ্নে তারা এমনও বলেছে যে এই সরকার ঠিক আছে সব ভালো করছে, কিন্তু তারা অবশ্যই নির্বাচন দ্রুত সময়ের মধ্যে দিতে হবে, সেটি যেন ডিসেম্বরের মধ্যেই হয়। যদি না হয় তাহলে অবশ্যই হাসিনার পথ বরণ করতে হবে। একজন নেতা এরকম বলেছে, এরকম পত্রিকা এসছে। তবে দলটির অন্যতম দাবি হলো বর্তমান নির্বাচন। আপনি ভালো কর্মের বিপরীতে নির্বাচন না দেওয়াটাকে কোনোভাবে জাস্টিফিকেশন করতে চাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা, 1 থেকে 1.5 লাইনে আপনি বলবেন দয়া করে। না, আমি খুব বড় লম্বা কথা বলবো না। বিএনপি একটি খুব বড় রাজনৈতিক দল, এটা হলো বাস্তবতা। বিএনপি ডাক দিলে কয়েক লক্ষ লোক আসবে, এটা তো খুবই স্বাভাবিক। আর ইস্যুটাও ছিল প্যালেস্টাইনের ইস্যু, যেখানে আপনি জানেন ফিলিস্তিনের উপরে ইসরায়েলিরা কত বড় ধরনের অত্যাচার করছে। তো ফিলিস্তিনিরা যেহেতু মুসলমান, এদেশের মুসলমানরা তো আসবেই। আর একবারই তো বললাম, বিএনপি রাজনৈতিক দল, একটি বড় রাজনৈতিক দল যখন কোনো ইস্যুতে জনগণকে ডাকে তারা নামবে, তারা আসবে। এটা হলো এক কথা। তো সুতরাং নির্বাচনের প্রচারণার সাথেও তার মিল আছে হয়তো। হ্যাঁ, আরেকটা জিনিস হলো এই, আমি তো বারবারই বলেছি যে একটা যৌক্তিক সময় নির্বাচন তো দিতেই হবে। একটা আনইলেক্টেড গভর্নমেন্ট তো আর অনির্দিষ্ট কালের জন্য থাকবে না। তবে আমি যেটা বলছি, যে আগেও বলেছি, যে যে সরকার আসবে, যে আপনার রাজনৈতিক যে সরকার আসবে, সেই সরকারকে অনেক দায়িত্বশীল হতে হবে। এবং গ্রাসরুট লেভেল থেকে একদম অ্যাপেক্স লেভেল পর্যন্ত যে নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে ডিল করতে হবে। যতদিন পর্যন্ত ডক্টর ইউনূস সরকার থাকেন, আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মীদের আচরণে যেন জনগণ অসন্তুষ্ট না হয়। প্যালেস্টাইনিদের ইস্যুর ব্যাপারে বড় একটা মিছিল, বড় একটা ডেমনস্ট্রেশন হয়েছে, ভেরি গুড, এটা হবেই। কিন্তু রাজনৈতিক ভাবেও এই ধরনের বড় মিছিল বিএনপির হতে পারে, আমি অস্বীকার করছি না। তবে বিএনপি রাজনৈতিক দলটি আমি মনে করি ভবিষ্যতে আরো দায়িত্বশীল হবে দেশের মঙ্গলের জন্য। আমি আশা করি তাদের মধ্যে অনেক বুদ্ধিমান, অত্যন্ত বিচক্ষণ এবং সুশিক্ষিত নেতৃবৃন্দ আছেন বিএনপিতে। তারা তাদের দলকে সেইভাবেই প্রশিক্ষিত করবে এবং প্রশিক্ষণ প্রাপ্ত করবে, যাতে বিএনপির রাজনৈতিক দলগুলোর কোন কর্মীর আচরণে যেন সাধারণ জনগণ কোনো বিরক্ত বোধ না করে। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। ওই পর্যায় পর্যন্ত যেন না যায়, যেন মানুষ বিরক্ত বোধ না করে। মারুফ মল্লিক, জি, জনগণ চায় হলো একটা ভালো শাসন, ভালো শাসন। কারণ জনগণ, পৃথিবীতে এমন কোনো দেশ নাই, আমি ভুল হতে পারি, যে স্বাধীনতার 50 বছরে এত ধরনের কাহিনী, এত ধরনের শাসক, এত ধরনের শাসনের সিস্টেম, মানে শাসনের যে ব্যবস্থা দেখেছে বলে আমার মনে হয় না। আমাদের বাংলাদেশ যত শাসন ব্যবস্থা দেখেছে স্বাধীনতার পর, এরপর গিয়ে 24-এর আগমন, 24 পরবর্তীতে বর্তমান সরকার। এই সরকার থাকাকালীন মানুষ অনেকেই মনে করে যে না, এই সরকারকে সময় দেওয়া হোক, পর্যাপ্ত সময় দেওয়া হোক। যে কারণে জাহাঙ্গীর আলম সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে মানুষ মনে করে যে এই সরকারকে আরো 5 বছর থাকাটা উচিত। এটাকে অযৌক্তিক একদম বলার কোনো সুযোগ রয়েছে কিনা? কারণ জনগণ তো রাজনৈতিক সরকার দেখেছে, এমন না যে রাজনৈতিক সরকার দেখেনি, বহুবার দেখেছে, বহু ধরনের সরকার দেখেছে। হ্যাঁ, তো এখন মানুষ চায় যে আসলে একটা ভালো শাসন এবং শাসক বাংলাদেশের, যেটা এই সরকারকে অনেকে মনে করছে। তো নির্বাচনটার ক্ষেত্রে আসলে বিএনপির এতটা শক্ত অবস্থানে যাওয়ার কোনো যৌক্তিকতা থাকতেই পারে, কিন্তু তবুও যৌক্তিকতার বাইরে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে যেমন সংবিধানের বাইরে গিয়ে 24 হচ্ছে। হ্যাঁ, সংবিধানের বাইরে গিয়ে 24-এর মতো করেই আরো ভালো কিছু মানুষের কল্যাণে হতে সমস্যা কোথায়, যদি আপনি এই সরকারকে আরো 5 বছর থাকার বিষয়টিকে আমি সামনে আনি। এক। আর দুই হলো যে আমরা বর্তমান সরকারের যে সফলতা বিফলতা এবং এই যে আপনার ইনভেস্টমেন্ট সামিট নিয়ে কথাবার্তা চলছে, এটি সফলতা নিয়েও অনেক সমালোচনা হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, এটি খুব বেশি অসফল কোনো কিছু হলো, নাকি আসলে সফলতা আনলো ডক্টর মোহাম্মদ ইউনূস? তিনি তার চিঠি দিয়েছেন ট্রাম্পকে, সেই ট্রাম্প 2 দিনের মধ্যেই একটা বড় ধরনের সিদ্ধান্ত নিলেন, সেটিকেও অনেকেই আহ কটূক্তি করছে যে এটা ট্রাম্পের আগেই সিদ্ধান্ত ছিল, এটা নতুন কোনো সিদ্ধান্ত ছিল না।
আপনার কাছে কি মনে হয় সবকিছু মিলে আপনার মত? জি, ধন্যবাদ। আর আমাদের যে বিজ্ঞ আলোচক বৃন্দ ছিলেন তাদের কথা শুনলাম, অত্যন্ত চিত্তাকর্ষক এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন ওনারা। তো সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে উম, এই সরকারের উপর আওয়ামী লীগের ভূত ভর করেছে। এই এই শেখ হাসিনার আমলে, ফেসিবাদের আমলে আমরা দেখেছি একটা কথা, বেশি উন্নয়ন কম গণতন্ত্র। এবং আওয়ামী লীগের লোকজন বলতো যে এই শেখ হাসিনাকে 2041 পর্যন্ত রাখতে হবে, 2045 পর্যন্ত রাখতে হবে, এই সেই অমুক তমুক, নির্বাচনের দরকার নাই, পদ্মা সেতু হচ্ছে, মেট্রো রেল হচ্ছে। এরাও একই ধরনের কথাবার্তা বলা শুরু করেছে যে নির্বাচনের দরকার কি, এরা 5 বছর এই সরকার থাক, আজীবন ডক্টর ইউনূস থাক। তাহলে আপনারা যে নতুন বন্দোবস্তের কিন্তু কথা বলছেন, সরকারের পক্ষ থেকে কিন্তু এরকম দাবি কেউ করেনি, সরকারের মানে দায়িত্বশীল যারা তারা আছে বলছে, আপনি তারা কিন্তু আপনি কেউ বললেন, বলেনি যে আমরা থাকতে চাই, তারা বলেছে এবং সরাসরি বললেন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে। জনগণ বলেছে, জনগণ জনগণ বলে এরকম। শেখ হাসিনাও তো ওইভাবেই বলতেন যে দেশের জনগণ চায়। শেখ হাসিনা কি কোনোদিন বলেছে যে আমাকে 2041 পর্যন্ত রাখো, দেখাইতে হ্যাঁ, পারবেন? বলেছে 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 তাই বলেছে বলেছে যে সে। আমি আমি ক্ষমতা চাই, বলেছে আমি ক্ষমতা বলেছে চাই, বলেছে আমি না না, ক্ষমতা চাই, আমি রাষ্ট্রের ক্ষমতা আমি চাই, আমি 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 আদিবাসী আর কিচ্ছু চাই না, থাকতে আমি চাই, ক্ষমতা চাই, এটা দেশের বলেছে। উন্নয়ন করতে চাই বলেছে। ক্ষমতায় যাওয়ার জন্য দায়িত্বের রাজনীতি জায়গাটা সবাই হাসিনের করে, কথার কিন্তু সাথে এদের কথাকে মিলে না মিলাইলে সুন্দর হবে। না না না, না ঠিক। শেখ হ্যাঁ হাসিনা কোথাও বলেছেন যে 2041 পর্যন্ত আমাকে রাখেন? হ্যাঁ, এটা বহুবার বলেছে বলেছে, ওবায়দুল কাদের। তার নেতারা তো বহুবার বলেছে। হ্যাঁ, শেখ হাসিনা বলেছে আমি শেখ হাসিনা ক্ষমতায় নিজেই থাকতে তো বলছে যে চাই। আমি আর কিছু চাই না, আমি পাওয়ার চাই, এটা তো সে না না, নিজেও বলেছে। সেইটা তো পলিটিক্যাল পার্টি হিসাবে তো উনি চাইবেনই, কিন্তু উনি তো বলেন নাই যে আমাকে নির্বাচন ছাড়া 2041 পর্যন্ত রাখো। উনি তো ওনার প্রধানমন্ত্রী কোনো দেশ, নির্বাচন কোনো করেছেন। দেশের প্রধানমন্ত্রী বা পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী এরকম হ্যাঁ, থাকা অবস্থা, শুনুন, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বলেছে যে আমি আর না না, কিছু চাই না, শুনুন আমি পাওয়ার চাই? শুনেন, উনি শেখ হাসিনার কথাবার্তা আর বর্তমান সরকারের যারা লোকজন কথাবার্তা একই স্টাইলের। শেখ আচ্ছা। হাসিনা বলতে উন্নয়ন দরকার, গণতন্ত্র বেশি দরকার নাই। এদের যে তোষামোদকারী ছিল শেখ হাসিনার, এরা সোশ্যাল মিডিয়ায় বলে বেরিয়েছে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। রাতের ভোট নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা ছিল না। একই অবস্থা এই সরকারের। এই আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে বলে যায় জনগণ চায় যে আরো 5 বছর থাকবে? সে কি ইলেক্টেড বাই পিপল? সে কি জনগণের দ্বারা নির্বাচিত? তার কোনো ম্যান্ডেট আছে? কালকেই তো যদি সে উল্টাপাল্টা কথা বলে তাকে এই এই ঘাড় ধরে উপদেষ্টার পদ থেকে সরাই দিবে। আগের উপদেষ্টা সরাই দেয় নাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই শেখ আমুল লীগ নিয়ে কথা বলার জন্য? এদের তো, আপনি তো নির্বাচিত প্রতিনিধি হইলেও তো তার আপনার একটা স্থায়িত্ব থাকে। আপনাকে যদি আপনি এমপি হন, মন্ত্রী হন, মন্ত্রিত্ব চলে গেলেও আপনি এমপি থাকবেন। আর আপনার এদের তো 2 মিনিটের কোনো নিশ্চয়তা নাই। কালকে যদি এই সরকার কোনো কারণে তাদের উপর বিরূপ হয়, এনসিপি বিরূপ হয়, তাকে তো সরাই যাবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে তো বলা উচিত আপনি কি 5 বছর থাকবেন, আগে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনার পুলিশ প্রশাসন ঠিক করেন। আপনি যে ফরাদ ভাই বলে গেল যে এই সরকার একটা সার্ভিস দিয়ে গিয়েছে, বেটার সার্ভিস, পলিটিক্যাল পার্টি এসে যদি সার্ভিস নিতে না পারে জনগণ বিরক্ত হবে। এই সরকার কি সার্ভিস দিছে? কয়দিন আগেও তো আমরা দেখলাম এক ছেলে মাথায় গুলি খেয়ে বিনা চিকিৎসায় মারা গেছে। আমরা তো এগুলো আওয়ামী লীগ বিএনপির আমলে দেখেছি যে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, সরকার বারবার বলছে যে আমরা সহায়তা দিব, যায় না। এই আপনার না 1 মিলিয়ন না কত 100 কোটি টাকার না একটা কি বাজেট হলো জুলাই ফাউন্ডেশনের, তো ওই ওই টাকা কই? ওই ছাত্র চিকিৎসা, ওই ছেলের চিকিৎসা পায় না কেন? ওর তো ওর ভাই তো বলছে সে জুলাই ফাউন্ডেশনে গিয়েছিল, সে পায় নাই। এখন যদি সে চিকিৎসা পাওয়ার মতো যোগ্য না হয় সেটাও তো বলে নাই যে সে ভুয়া, বানোয়াট। সে তো দাবি করছে সে গুলি খেয়ে মারা গিয়েছে। এরকম আপনি অজস্র লোক পাবেন। কিছুদিন আগে আপনি দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের একটা ভিডিও দেখলাম, সে ঈদের আগে পাঞ্জাবি দিতে গেছে পরে হাসপাতালে, তার উপর লোকজন ঝাঁপাই পড়ছে যে হুম। আপনারা ওই সময় সারা বছর থাকেন না। যাই হোক, তার রাগের ক্ষোভের কারণটা হচ্ছে যে আপনি এখন পাঞ্জাবি নিয়ে আসছেন। তার ক্ষোভ তো বাবরের উপরে না, তার ক্ষোভ হচ্ছে এই সরকারের উপর, সরকার চিকিৎসা দিতে পারছে না। তাইলে পরে আপনি বেটার সার্ভিসটা পাইলেন কোথায়? আপনি তো এখানে তো আমরা তো 5ই আগস্টের পরে আশাবাদী ছিলাম টোটাল সিস্টেম বদলে যাবে। সিস্টেম বদলেছে আপনার। চাঁদাবাজি, এই দখল তো চলছে। বিএনপি করছে, বিএনপি যেখানে পারছে না সেখানে এনসিপি করছে, জামাত করছে। কয়দিন আগেও তো দেখলাম কুমিল্লায় ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে চাঁদা দেয় নাই দেখে শিবিরের লোকজন পিটাইছে। তা আপনি এগুলা বন্ধ করেন, তাইলে না আপনি বুঝবেন যে আপনি 5 বছর থাকতে চান। আর আপনি জনগণের কথা বলে দিচ্ছেন, আপনি কি? আপনি জনগণের তো লোক না। এবং আপনারা যেটা অনেকেই বলে যে 5ই আগস্ট জনগণ রায় দিয়ে দিয়েছে, যে 5ই আগস্ট এই সরকারের ম্যান্ডেট দিয়ে দিয়েছে, এইটা তো আপনার কোনো কথা না, এটা আপনার একটা কুযুক্তি।
যে 5ই আগস্ট জনগণ আমাদের রায় দিয়ে দিয়েছে, আমরা ক্ষমতায় থাকবো। আরে ভাই, ভোটে আসেন, ভোটে আসতে সমস্যা কোথায়? ভয়ের কি কারণ কি? আর বিএনপি কিন্তু বলে নাই কোথাও যে আগামীকালই আমাদের ভোট দিয়ে দেন। বিএনপি বলছে একটা নির্বাচনী রোডম্যাপ। তারা আগস্টের পর থেকেই বলা শুরু করেছে আমাদেরকে একটা নির্বাচনী রোডম্যাপ দেন। তারা হুম। বলে নাই আগস্ট মাসে যে ডিসেম্বরে নির্বাচন দেন, 2024 নির্বাচন দিতে হবে, 25 নির্বাচন দিতে হবে। তারা চাচ্ছে একটা সুষ্ঠু পরিকল্পনা। আপনার তো কোনো পরিকল্পনাই নাই, এবং আপনি এই সংস্কার টংস্কারের কথা টথা বলে কোথায় আপনার আওয়ামী লীগের বিচার কোথায়? আওয়ামী লীগের যারা দল হিসাবে, এই সরকার দল হিসাবে আওয়ামী লীগের গণহত্যার বিচারের সুযোগ রহিত করে দিয়েছে। এই ট্রাইব্যুনাল অধ্যাদেশ সংশোধনীতে সেই প্রস্তাব ছিল, সেইখানে বাতিল করে দেওয়া হয়েছে। এবং এখানে তো বাতাসে ঘুরে বেড়াচ্ছে 2-3 জন উপদেষ্টা এর সঙ্গে জড়িত। তারা চায় না দল হিসাবে আওয়ামী লীগের বিচার হোক। এ কি আজগুবি কথাবার্তা? সারা পৃথিবীতেই তো গণহত্যার জন্য আপনার এই জার্মানিতে নাৎসিদের বিচার হয়েছে না? আপনার ওই আফ্রিকায় বিভিন্ন রাজনৈতিক দল, এই রুয়ান্ডায় ওইখানে হয় নাই, দলেরও বিচার হয়েছে, ব্যক্তিরও বিচার হয়েছে। আপনি বাংলাদেশে দলের বিচার করতে পারবেন না, এই সরকার সেটা বাতিল করে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে বিনিয়োগ সম্মেলন নামে যেটা করা হচ্ছে, আপনি যদি এখন ভাই যেটা বললেন, পলাশ ভাই যেটা বললেন যে এই সরকারকে সবাই সমর্থন দিয়ে যাচ্ছে, বিএনপি সমর্থন দিচ্ছে, হুম। অন্যান্য রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে, আমরা সমর্থন দিচ্ছি। আমরা এই সরকারকে সমর্থন দিচ্ছি কৌশলগত কারণে, কারণ এই সরকারকে টিকায় রাখতে হবে। আপনি যদি বাংলাদেশে একটা একটা স্মুথ পলিটিক্যাল ট্রানজিশন চান, আমরা যেটা বলছি নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা সব সময় জবাবদিহিতার মুখোমুখি হবে, তাদেরকে আমরা প্রশ্ন করবো যে আপনি এই কাজটা করেন নাই কেন। ওই অবস্থায় উত্তরণের জন্য কিন্তু আপনার এই সরকারের স্থায়িত্ব দরকার। এই সরকারকে টিকায় রাখতে হবে, সবাই সমর্থন দিচ্ছে, কিন্তু এই সরকারের কাজে কর্মে আমি কোনো গতিশীলতা দেখি না। আপনি সংস্কারের কথাবার্তা বলছেন, এই সংস্কারের একটা মানে আলাপ শুরু হয়ে গেছে বাংলাদেশে, কিন্তু কাজের কাজ কিছুই তার মানে করছেন এই না। এই গত কয়েকদিনে যে এত কিছু, চায়না যাওয়া, তারপরে থাইল্যান্ডে যাওয়া, এই এত কিছু অর্জন, এত বিনিয়োগের আশ্বাস, এত কিছুকে আপনি ওরকম ভাবে দেখতে চাচ্ছেন না। এবং না, ডক্টর ইউনূসের ব্যক্তিগত আগেকার আগেকার কৃতিত্ব। যত সরকার আগেকার যত সরকারগুলো এসেছিল, নির্বাচিত সরকার, তাদের ওই একই সময়ের মধ্যে যেসব অর্জন ছিল তার মধ্যে কি আপনি কম্পেয়ার করবার কোনো সুযোগ দেখেন কিনা? আর দ্বিতীয়ত হলো, বিএনপির মহাসচিব যে এগুলো তো এদের আশ্বাসটা মধ্যে দিল, কোনো প্রতিশ্রুতি দিল, এটি কম্পারিজন। কতটা বাস্তবায়নযোগ্য বলে, কতটা বাস্তবমুখী আর কতটা আমি বাস্তবায়নযোগ্য এটা বলে মনে আমি করেন? আমি এই সরকারের সঙ্গে রাজনীতি বিষয় আছে। এখন আপনি রাজনৈতিক সরকারকে দিয়ে অনেক কাজ করাইতে পারবেন, কিন্তু তাদেরকে দিয়ে অনেক কাজ আপনি করাইতে পারবেন না। সেটা আপনি তো, এদের কাঁধে তো শুধু পাহাড় তুলে দিলে হবে না। সেই পাহাড় বহন করার সক্ষমতা তাদের আছে কিনা সেটা আমাদের ভাবতে হবে। তবে এই সরকারে আমি দুইটা দুইটা ডিভিশন করি। একটা হচ্ছে ডক্টর ইউনূস, ব্যক্তি ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এন্ড রেস্ট অফ দি গভর্নমেন্ট। এক্স্যাক্টলি। এই সরকারটা আমি কি বলি, এই সরকারের যত পারফরমেন্স আছে, যত কৃতিত্ব আছে ডক্টর ইউনূসের। এই এই আওয়ামী লীগের বিরুদ্ধে যে গণহত্যার যে তদন্ত, এই তদন্তে সব উপদেষ্টাই তো বিরোধিতা করছে। আমরা তো সেটা গণমাধ্যমে দেখেছি। একমাত্র ডক্টর ইউনূসের ঐকান্তিক এবং ব্যক্তিগত ইচ্ছে জাতিসংঘের মাধ্যমে এটা করা হয়েছে। উপদেষ্টারা এটা বিরোধিতা করেছিল, আপনি জিজ্ঞেস করেন উপদেষ্টা পরিষদের মিটিং এ উপদেষ্টারা বিরোধিতা করেছিল কিনা। তারা এটা বিরোধিতা করেছে, বলছে সে এই আওয়ামী লীগের এবং শেখ হাসিনার এইসব তদন্ত জাতিসংঘকে দিয়ে করানো যাবে না। ডক্টর ইউনূসের ব্যক্তিগত ঐকান্তিক ইচ্ছা এগুলা করছে। চীনের সঙ্গে সফর, এই যে যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় স্থগিত, বা মহাসচিবের বাংলাদেশে এসে ঘুরে যাওয়া, সবকিছু আমি মনে করি ডক্টর ইউনূসের ব্যক্তিগত ক্যারিশমা, তার যে ব্যক্তিগত কৃতিত্ব। এবং উনি কিন্তু বারবার বলছেন যে উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিয়ে দিবেন। এটা গতকাল না আজকেও বলেছেন। নতুন নতুন মানুষদেরকে আনছেন উনি, তাদের কাছে দায়িত্ব দিচ্ছেন, তারাও তো নতুন নতুন চমক দেখাচ্ছে। আশিক চৌধুরীর আপনি যদি না, না, দেখেন। হ্যাঁ। ধরেন আপনি এটা তো কোনো চমকের কিছু না। একটা বাংলাদেশে বোর্ড অফ ইনভেস্টমেন্ট থাকবে, তারা এই কাজগুলো করবে, বিনিয়োগ আনার জন্য তারা বিভিন্ন লোকজনদেরকে ডাকবে, এটাই তো স্বাভাবিক। হুম। আমাদের দেশের সমস্যাটা হচ্ছে কি, আমাদের মানুষজন, রাজনীতিবিদ, আমরা এত পচে গলে গেছি। একটা রাষ্ট্র পরিচালনার যে রুটিন ওয়ার্ক, সেটা হুম। দেখলে আমরা বলি যে এত বিশাল কাজ হয়ে গিয়েছে। ধরেন শেখ কিন্তু হাসিনা আমরা ওই পদ্মা কারণ সেতু হলো আমরা রুটিন ওয়ার্ক গুলি রুটিন মাফিক না দেখতে দেখতে এখন অবাক হওয়াটাই স্বাভাবিক। কারণ এর আগে দেখেই তো আমরা। পদ্মা সেতু করে হ্যাঁ। কোথায় দেখেন নাই বাংলাদেশে এর আগে উন্নয়ন হচ্ছে না? এর এখন আগে উন্নয়ন বিষয়টা করার হচ্ছে সেগুলিতে পদ্মা আমরা সেতু শুধুমাত্র করছে, এটা একটা প্রধানমন্ত্রী রুটিন কাজ একটা। সেগুলিতে শুধুমাত্র প্রধানমন্ত্রী তোষামোদী ছাড়া কিছুই দেখিনি। দেখেছি, ডেফিনেটলি হয়েছে, প্রতি বছরই হয়েছে। ধরেন আপনার যমুনা সেতু খালেদা জিয়ার আমলে হয়েছে না? ওই আমলে বাংলাদেশের একটা সেটা মেজর, বহু আগের কথা। সেই
সেইটা নিয়ে বিএনপিও তো হাউকাও করে নাই, প্রচারণাও করে নাই। এখন যেহেতু আওয়ামী লীগের একটা প্রপাগান্ডা মেশিন ছিল, তারা এই পদ্মা সেতুকে বিশাল বড় করে দেখাইছে। আরে ভাই, এই রোডঘাট করা, ব্রিজ করা, কালভার্ট করা, মেট্রো রেল করা, এগুলো একটা রাষ্ট্রের কাজ, রুটিন ওয়ার্ক। আপনার হেলথ ফেসিলিটিস দেওয়া, শিক্ষা খাতে সেবা দেওয়া, জনগণকে সেবা দেওয়া, নিরাপত্তা দেওয়া, এই জন্যই রাষ্ট্র গঠিত হয়েছে এবং এই জন্যই ওদেরকে নির্বাচিত করা হয়েছে। এই কাজটা তাদের কাজ। বাংলাদেশে যেহেতু এই কাজটা রাজনৈতিক দলগুলো করে নাই ইতোপূর্বে, বিশেষ করে কয়েকটা দল, আমরা মনে করতেছি আরে একটা বিশাল বিনিয়োগ সম্মেলন করছে, এটাই তো করা স্বাভাবিক, এই জন্যই তো তাকে নেওয়া হয়েছে। এখানে হুম, তো সে বসে চা খাবে, আড্ডা দিবে, মিটিং করবে, এই জন্য তো আসে নাই। রুটিন কাজ নিয়ে হাউকাউ করার কিছু নাই। তবে আমি মনে করি যে এটা ভালো কাজ হয়েছে নিঃসন্দেহে। এটা আমাদের এসে একটা দেশে ইতিবাচক ভূমিকা রাখবে, আমি সেটা আশা করি। বিনিয়োগকারীরা আসবে, বিনিয়োগকারীরা সারা বছরই আসে। আপনি যদি হুম, তাদের জন্য ভালো প্যাকেজ দেন, বিনিয়োগের যদি ভালো পরিবেশ থাকে, আপনি সম্মেলন না করলেও আসবে। আর হুম, আপনার যদি কোনো ভালো প্যাকেজ না থাকে, পরিবেশ না থাকে, আপনি হাজার হাজার, এই শেখ হাসিনার আমলে রোড শো করতে না যুক্তরাষ্ট্রে গিয়া, এই হুম, বিদেশ থেকে টাকা আনার জন্য কিছু হইছে, পাইছে কিছু? কারণ সবাই জানতো যে এটা চোরের, এখানে যাওয়া যাবে না। আর আমি হুম। শেষ করছি, আপনি যেটা বললেন যে প্রশ্নটা নিয়ে, যে বিএনপি কিছু প্রতিশ্রুতি দিয়েছে, সেটা বাস্তবায়নযোগ্য কিনা, যেটা যে মির্জা পাশাপাশি ফখরুল বলছেন। আরেকটা প্রশ্ন রাখছি, বাংলাদেশের নাম আপনি পরিবর্তন। বলেন, এই প্রশ্নটা পরে করেন, আমি ভুলে যেতে আচ্ছা, পারি। হ্যাঁ, আচ্ছা। হুম, হ্যাঁ। তো যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে এটা অবশ্যই এটা জরুরি। বাংলাদেশে এখন আপনি সংস্কার টংস্কার হাবি জাবি বিশাল কিছু করতে পারবেন, আপনি অনেক 10 বিলিয়ন ডলারের বিনিয়োগ আনতে পারবেন, 1000 বিলিয়ন ডলারের বিনিয়োগ আনতে পারবেন। আপনাকে দেখতে হবে সেই বিনিয়োগটা কর্মসংস্থান সৃষ্টি করে কিনা। হুম, বাংলাদেশে এই মুহূর্তে বেকারত্ব, তরুণদের, কর্মক্ষম তরুণদের সংখ্যা বেশি, তাদেরকে আপনার লেবার মার্কেটে ঢুকাইতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যে এটা বিএনপি বলেছে যে তারা 1 কোটি মানুষকে ঢুকাবে। এবং আমি মনে করি এটা তাদের নিজস্ব কিছু পরিকল্পনা আছে, হয়তো বা এখনই সেটা বলা ঠিক হবে না। তারা তাদের দলের পক্ষ থেকে বিস্তারিত বলবে যে কিভাবে 1 কোটি মানুষকে জব মার্কেটে ঢুকাবে বা এমপ্লয় করবে, এটা তাদের পরিকল্পনা আছে আমরা যতটুকু জানি, এবং সেটা যথাসময়ে তারা পরিষ্কার করবে। হুম। এখন এটা সম্ভব কিনা, এটা অতীতের অভিজ্ঞতা বলে সম্ভব। বাংলাদেশে 1991 সালে যখন প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া, তখন বাংলাদেশে 250 গার্মেন্টস ছিল সচল। আর উনি যখন ক্ষমতা ছেড়ে চলে যান, তখন বাংলাদেশে 3500 গার্মেন্টস সচল। এই যে আপনি 3250টা গার্মেন্টস উনার আমলে সচল হয়েছে বা চালু হয়েছে নতুন করে, এটা বিশাল একটা সংখ্যক কিন্তু মানুষকে আপনার শ্রম সংস্থানের সুযোগ করে দিয়েছিল। তার মানে বিএনপি রাষ্ট্র পরিচালনায় যখন এসেছে, আরো যদি আমরা পূর্বে যাই, জিয়াউর রহমানের আমলে দেখবেন ওই সময় বাংলাদেশে কিন্তু এই আর শহর কেন্দ্রিক একটা কর্মসংস্থানের প্রক্রিয়া শুরু হয়। মিল, ইন্ডাস্ট্রি, কলকারখানার উৎপাদন বেড়ে যায় এই আপনার 71 to 75 সালের তুলনায়। এবং প্রচুর মানুষ কিন্তু গ্রামীণ অর্থনীতি, কৃষি অর্থনীতি থেকে ছেড়ে শহরে আসা শুরু হয়। এই যে আপনার এনজিওর যে বিকাশ বলেন, বাংলাদেশে ব্র্যাকের যে বিকাশ বলেন, এটা বিশাল মহিরুহে পরিণত হয়েছে। প্রশিকার কথা বলেন, এই গ্রামীণ ব্যাংকের কথা বলেন, এই গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের প্রকল্প নিয়ে ডক্টর ইউনূস কিন্তু ওই সময় জিয়াউর রহমান সরকারের সঙ্গে আলোচনা করেছিলেন, এবং সেই সময় জিয়াউর রহমান এগুলাকে সুযোগ সুবিধা দিয়েছেন, এনজিওর বিকাশ ঘটেছিল। ওই সময়ে কিন্তু বাংলাদেশে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছিল শহরে এবং গ্রামাঞ্চলে। তাইলে পরে আমরা যদি খালেদা জিয়া, জিয়াউর রহমানের দুইটা আমলের আমরা একটু বিবেচনা করি, দেখি বাংলাদেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ আবার যদি বিএনপি ক্ষমতায় আসে, তারাও আরো নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে বলে আমরা মনে করি। তাই বিএনপি পারবে না, পারে নাই, এগুলা কথাবার্তা অহেতুক, অপপ্রচার, প্রপাগান্ডা। যে আপনি প্রশ্নটা করেন। জি, আমার আরেকটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো যে বাংলাদেশের যে নাম রয়েছে, এই নামটা নিয়ে বহুদিন যাবতীয় কিন্তু বহু পক্ষ থেকে আহ, বিভিন্ন ধরনের আপত্তি এসেছিল যে বাংলাদেশ আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পিপলস হুম, রিপাবলিক অফ বাংলাদেশ। তার মানে হুম, জনগণকে প্রজার মতো করে একটা আহ আহ, ইঙ্গিত করার একটা গন্ধ আছে সেখানে। সেজন্য বাংলাদেশের নাম বলতে কি, বাংলাদেশ নামটা থাকবে, তার যে ডেফিনেশনটা এটাকে হয়তো একটু চেঞ্জ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মত এসেছিল, প্রস্তাব এসেছিল। এখন যারা আশরাফ আলী আকনের দল, যেটি ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা আজকে একটা প্রস্তাবনা দিয়েছে যে এটির নাম রাখা হোক যে পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ। হ্যাঁ, বা জনকল্যাণ বা জনগণের কল্যাণের বাংলাদেশ, এরকম একটা প্রস্তাব তারা দিয়েছে। এটির ব্যাপারে আপনার মতামত কি? ছোট্ট করে যদি এক থেকে দেড় লাইনে বলেন, তারপর আমি ওনার কাছে আমি গিয়ে আমি কথা বলছি। গল্প করে বলে দিচ্ছি। এটা হচ্ছে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের একটা প্রশ্ন আসতো যে অমুক প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা করো, বা গল্পের বা কবিতার।
এখন এই বাংলাদেশে এরকম একটা নামকরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যে এটা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থাকবে নাকি থাকবে না। এটা এই যে সংস্কারের যেটা বাংলাদেশের সংস্কার নিয়ে আলাপ হয়েছে এবং সেখানে রাষ্ট্রের নাম পরিবর্তনের একটা আলাপ শুরু হয়েছে। আমি মনে করি এটা অহৈতুক, এটা অগ্রহণযোগ্য, অহেতুক। এই এখন আপনার কাজ হচ্ছে আপনার রাষ্ট্রের এমন একটা চরিত্র তৈরি করা যে এই রাষ্ট্র আপনাকে প্রপার সেবা বা সার্ভিস দিতে পারছে কিনা। কারণ কানা ছেলের নাম পদ্মলোচন, এতে কিছু আসে যায় না। হ্যাঁ, সে দেখতে পায় কিনা সেটাই গুরুত্বপূর্ণ বিষয়, না দেখতে পাইলে তো পদ্মলোচন দিয়ে লাভ নাই। এখন রাষ্ট্রের নাম আপনি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ দিতে পারেন, ডেমোক্রেটিক রিপাবলিক অফ বাংলাদেশ দিতে পারেন, নানা নামকরণ করতে পারেন। যদি কাজ ঠিক মতো না হয় তাহলে এই নামে আমার মনে হয় যে কিছু আসে যায় না, এবং এটা নিয়ে কোনো কিছু আপনার এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ই না। আমার কাছে এটা রাষ্ট্রের নাম পরিবর্তন এটা একটা অহেতুক আলোচনা, অপ্রয়োজনীয় আলোচনা। আমাদের যেটা করা উচিত, রাষ্ট্রের সংস্কারের কথাবার্তা বলা হচ্ছে, জনগণকে কিভাবে ক্ষমতায়িত করা যায়, রাজনৈতিক দলগুলা কিভাবে আরো স্বচ্ছ হতে বাধ্য হবে, তাদের মধ্যে কিভাবে আরো গণতান্ত্রিক আচরণ বাড়ানো যায়, এইগুলা নিয়ে আমাদের কথাবার্তা বলা উচিত। কারণ যারা রাষ্ট্র পরিচালনা করবে সেই রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক হয়, স্বচ্ছ হয়। আমি আমি শেষ করছি। এনসিপি নতুন দল, আমরা খুব আশাবাদী ছিলাম যে এনসিপি নতুন দিনের রাজনীতি শুরু করবে। এখন এনসিপির আর্থিক সংস্কার নিয়ে দলের নেতারা বলছেন কৌশলগত কারণে তারা তাদের নাম বলবেন না। কিরে ভাই, নাম বলবেন না কেন? এখন তো আওয়ামী লীগ নাই। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিরোধী দলকে ফাইন্যান্স করলে টুপ করে ডিজিএফআই, এনএসআই, র্যাব এসে ধরে নিয়ে যায় পিটাইতে। এখন তো কেউ পিটাবে না। আপনি কার কাছ থেকে টাকা নিচ্ছেন বলেন, আপনি 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 স্বচ্ছ থাকেন। তার মানে কি আপনি এমন কারো কাছ থেকে টাকা নিচ্ছেন যার নাম আপনি বলতে চাচ্ছেন না? এটা এই এই রাজনৈতিক স্বচ্ছতা যদি আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে আনেন, তাহলে আপনার এই নাম টাম দিয়ে কিছু আসা যাবে না। জি, আপনাকে ধন্যবাদ জনাব পলাশ চৌধুরী। আপনার কাছ থেকে শুনতে চাই, আবারও সেই পুরাতন আলোচনা বারবার আসছে, তবে এখন তো আরো কঠোর ভাবে আসছে। বিএনপি বিভিন্ন পক্ষ থেকে বলছে যে নির্বাচন দ্রুত না দিলে পরে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন বলছে যে জনগণ চায় 5 বছর আমরা থাকি, তার মানে কি তাদের নিজেদের ভেতরেও কি এরকম একটা মনোভাবের জায়গা তৈরি হয়েছে, জনগণের দোহাই দিয়ে নির্বাচনবিহীন শেখ হাসিনার উপায়ে, শেখ হাসিনার মতোই সেই একই জায়গায় চলে যাওয়া, যে আমরা নির্বাচন ছাড়া বহুদিন ক্ষমতা থাকা, এটা মিন করে কিনা? পাশাপাশি বাংলাদেশের নাম পরিবর্তনের বিষয়টা তো আছে, শেষের দিকে সেটা বলবেন। তবে এ বিষয়ে আপনার মতামত ধন্যবাদ। আমার প্রতি যেন অবিচার না হয়, সময়টার ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। আসলে কিছু জিনিস যদি ঠিকমতো ক্লিয়ার করা না যায়, মানে তখন কথা খেয়ে হারিয়ে ফেলি। আমরা বারবারই একটা জায়গায় চলে যাচ্ছি। যেমন একটা সামান্য একটা নির্বাচনের প্রশ্নে আমরা গিয়ে বলছি যে এটা হাসিনার মতো হয়ে যাবে, তাহলে আপনাকে হাসিনার মতো পদাঙ্ক অনুসরণ করবে। আশ্চর্য একটা কথা, কেমন একটা বিবেক বিবর্জিত কথা। এখন যখন একটা নির্বাচনের কথা আসে তখন চলে যায় যে তাদের ভিতরে হাসিনার মতো অভিলাষ তৈরি হলো কিনা। কোথায় হাসিনা, কোথায় এই সরকার? কোথায় হাসিনার 17 বছর, কোথায় এখানে 7 মাস? মানে আমাদের চিন্তাতে আমি নিজে আমাকে খুব অপরাধী মনে করি যে আমরা যখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করি। আমি আমাকে নিয়ে বলছি, আমি এখানে সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, কাউকে বলিনি আমি মিন করে। আমি বলছি আমার কাছে নিজেকে অপমান বোধ হয় যে যখন হাসিনার সাথে তুলনা করে এই কথা বলা হয়। হাসিনার 17 বছরের নির্বাচন না দিয়ে সে নির্বাচন দিতে বাধ্য, তার কথিত, তার তৈরি করা, তার সংবিধানের আলোকে সে নির্বাচনটা সে দিয়েছে। কিন্তু এই বিপ্লবের সময় আপনি যে হাসিনার মতো তার অবস্থা হবে ইউনূস সরকারের, ওই পথ আপনাকে ধরতে হবে। এই কথাটা বললে জনগণ কি ওই রাজনৈতিক দল, কর্মী, মত তাদেরকে কি ভালোভাবে নেয়? তখন তো জনগণ কমেন্টস কি করে। এখন তো সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ, শুধুমাত্র মুখে বলে ফেললে হবে না। এখন সবাই সাংবাদিক, সবাই হাতে হাতে আপনার মোবাইল টিপ দিলেই ভিডিও চলে আসে। সুতরাং এখন একদম উনি মাফিয়া, একটা শিল্প পরিবার, মিডিয়া গোষ্ঠী, মিডিয়া হাউস, কিচ্ছু না, নাথিং। আপনার প্রেস দ্য পিপলের কাছে বহু কিছু আছে, এগুলো তুড়ি মেরে উড়ি চলে যাবে, এসব মিডিয়াকে পাত্তাও দেয় না। আপনার কাছে এসব এক্সক্লুসিভ জিনিসগুলো আপনার মিডিয়াতে আসে। সো আমি বলছি যে এখন এই জায়গাতে এসে যদি এখন এই কথা বলা হয়, তাহলে কি উনি কি এই ক্ষমতায় থাকার জন্য আমরা কি কোন রকমে এখন হাসিনার মতো এই 5ই আগস্টের মতো এই বিপ্লবের দিকে দেশ যাচ্ছে? এখানে কি আবার 4,000 5,000 লোকের হত্যাকাণ্ড হবে? আবার কি কোটি কোটি মানুষ এভাবে প্রফেসর ইউনূস সরকারের প্রতি ঝাঁপিয়ে পড়বে? এত সোজা? এই যে নির্বাচন নিয়ে আমার কথা হলো, নির্বাচন হবে,
নির্বাচন এরকম নিয়ে তো প্রফেসর এরকম ইউনূস হুমকি তো সাহেব আসছে, যদি যদি সময়মতো নির্বাচন না দেয় তাহলে কিন্তু শেখ হাসিনার দিকে না না তাকাতে না বলেছে আমি আমি বিএনপি। আমি 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 শেষ করি। প্রথম কথাটা হলো যে ওই সময়টাই আসে না। আর কথা হলো যে আমরা যাকে নিয়ে কথা বলছি তিনি এই সরকার নেতৃত্ব দিচ্ছে প্রফেসর ইউনূস সাহেব। সুতরাং হুম। আমাদেরকে এই মাথাটা নিয়ে কথা বলতে হবে। ওনার কথাটা হাসিনার কথা, উনি হাসিনার কথায় মানে মতক মূল্যায়ন করলে আমরা ভুল করব। আমি বলছি উনি বলেছেন ডিসেম্বর অথবা জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে আমরা সোচ্চার কণ্ঠে কথা বলবো। যদি ডিসেম্বরে হতে যায় তাহলে অক্টোবরে, মানে তফসিল ঘোষণার আগে যদি না দেয়, 3 মাসের আগে তফসিল ঘোষণা না করে। আবার আমরা কথা বলবো যদি জুনে যায় তাহলে আমরা এটার বিরুদ্ধে কথা বলবো মার্চ মাস থেকে। কিন্তু আমরা তার আগে যখন এই কথাটা ওনাকে প্রেশার করি তখন তো আমরা মানে নিজেদের দুর্বলতা প্রকাশ পেয়ে যায়, রাজনৈতিক দলগুলোর দুর্বলতা প্রকাশ পেয়ে যায়। আর একটা মানে ক্ষতবিক্ষত একটা বিপ্লবের মধ্যে, অর্থনীতির মধ্যে একটা নির্বাচিত সরকার এসে কি আলাদিনের চেরাগ আছে যে আপনি এটা রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে? নাম্বার ওয়ান। নাম্বার টু, এই বিনিয়োগ সম্মেলন আপনাকে প্রুভ করে যে আপনি যাই কিছু বলেন, এটা আমরা সবাই এক বাক্যে স্বীকার করতে হবে যে প্রফেসর ইউনূস সাহেব উনি অর্থনীতি নিয়ে ওনার চালিকা শক্তি এবং এটা সারা বিশ্বে ওনার কর্মকাণ্ডগুলো মানে মানে কি বলবো, এটা চলমান। এবং উনি একটা আইডল, ওনার নামে অনেকগুলো বিজনেস সেক্টর গুলো হচ্ছে। সুতরাং উনি এই মেকানিজম গুলো জানে, বিশ্বের ব্যবসায়ীরা ওনাকে চিনেন, জানেন। সুতরাং ওনারা বুঝেন যে আমরা কোন সময় বিনিয়োগটা করলে বা কোন সামিটটার গুরুত্ব বা কোনখানে গিয়ে কোন ডিলটা করলে এটা যথেষ্টভাবে পাকাপোক্ত হবে। এই যে দেখেন অহেতুক তর্কটা একটা জায়গায় আসলো, যে আপনি প্রশ্নের ভিতরেও এটা ছিল, আমি কথা প্রসঙ্গে এসে গেল বলে দেই যে যেমন বলা হচ্ছে না যে উনি কি জানি বললো যে উনি চিঠি দিলেন তারপরে এটা হয়ে গেল। আমি তো আজ পর্যন্ত অন্য কোন রাষ্ট্র থেকে যারা চীন সহ আরো যাদের প্রতি এই শুল্ক আরোপ করেছে, কোন সরকার প্রধান বা রাষ্ট্রীয়ভাবে চিঠি দিলে, যদি দিয়েও থাকে আমি প্রশ্ন তর্কের খাতিলে, সেখানে কি 90 দিনের কথাটা ছিল? একযোগে চিঠিটা গিয়েছে? তাহলে ঘুরে ফিরে কেন 90 দিন, ঘুরে ফিরে কেন 3 মাসের কথাটা ট্রাম্প বললেন? তাহলে উনি সবার হয়ে সবাই যদি রিলিফ পায়, কমফোর্ট পায়, অন্যান্য রাষ্ট্রগুলো যদি পায়, তাহলে এটা তো ওনার সিটিকে মানে আপনাকে এন্ডোর্স করা। উনি তো 91 দিনও করতে পারতেন, 80 দিনও করতে পারতেন, 60 দিনও মানে আপনার ইয়ে করতে পারতেন। এখন কথাটা হলো যে এই এই যুক্তিটা জনগণ যখন বা মানুষ কিছু সংখ্যক মানুষ যদি এটাকে আপনি যেটা বললেন এটা নিয়ে বিতর্ক তৈরি করছে, তাহলে তো একটা মানুষকে নিরুৎসাহিত করা হয়। আর এখন আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে নির্বাচন হবে, নির্বাচন নিয়ে উনি যে একটা কথা বলেছেন, যে একটা টাইম ফ্রেম দিয়েছেন ওই জায়গায় দিল, কিন্তু জনগণের কাছে ওনার নিজেরও একটা কমিটমেন্ট আছে, ওনার সরকারের একটা কমিটমেন্ট আছে, আন্দোলনের একটা কমিটমেন্ট আছে। এই সরকারের যে মানে বৈধতার প্রশ্ন, উনি কেন কতদিন কোন ভাবে এই সরকার পরিচালিত করে যাচ্ছেন, ড্রাইভ করছেন, এইটারও তো একটা মীমাংসা রাজনৈতিক বন্দোবস্তে আসতে হবে। রাজনৈতিক বন্দোবস্ত আসার পরে তো আপনাকে এই যদি জিনিসগুলো যদি না থাকতো, শুধু নির্বাচন কেন্দ্রিক যদি একটা আন্দোলনের মাধ্যমে, নির্বাচন কেন্দ্রিক একটা আন্দোলনের মাধ্যমে যদি এই সরকার গঠিত হতো, তাহলে আপনি বলতেন ভাই আপনি 3 মাসের জন্য এসে 6 মাস থাকতেছেন কেন, 6 মাসের জন্য এসে আপনি 12 মাস থাকতেছেন কেন, 18 মাস থাকতেছেন কেন? আর আমরা এমন একটা মানুষকে চাচ্ছি, জনগণ যে এই কথাগুলো প্রতি মুহূর্তে বলছে, যে যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে চাইলেন, আমরা কি এটা অস্বীকার করতে পারবো? আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকছি না? আমরা কি মানুষের কমেন্টস গুলো পড়ছি না? হ্যাঁ, সেটা আপনি বলেন এটা ফেড এজেন্ট, আপনি বলেন এটা কিছু একটা শ্রেণীর লোক, আমরা অনেকে এটা বলতে পারি, সেটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নেই। কিন্তু এই কথাগুলো জোরে সোরে আসছে। বড় প্রশ্ন হলো এইটা, যেটা কি প্রফেসর ইউনূস সাহেব বলেছেন, ওনার দায়িত্বশীল জায়গা থেকে বলেছেন। উনি যতবার যত জায়গায় আন্তর্জাতিক পরিমণ্ডলে যেখানে গিয়েছেন সেখানে তো তিনি একই কথা বলেছেন। যত বিদেশি মেহমান আসে প্রসঙ্গক্রমে তিনি ডিসেম্বর এবং জুনের কথাই বলেন। তিনি ওই যে ব্যাংককে গিয়েছেন, সেখানে তো তিনি একই কথা, এই প্রসঙ্গ আলোচনার হওয়ারই তো কথা নাই এখানে, কিন্তু তিনি যে এই প্রসঙ্গটা নিয়ে আসলেন কেন? যে আমি ডিসেম্বর জুনের ভিতরে নির্বাচনটা দেওয়ার আমাদের মানে পরিকল্পনা রয়েছে এবং সরকার এটুকুই করবে। তাহলে আমরা কেন এই জায়গাটার প্রতি এই মানে এই যে ওনার যে ব্যক্তিত্ব, আমরা এই ব্যক্তিত্ব মানে এই জিনিসটার প্রতি আমরা আস্থা রাখতে পারছি না। আর আমরা যদি একটা সিস্টেমের ডেভেলপমেন্ট বা কিছু যদি উনি যদি সিগনিফিকেন্ট কিছু করে যদি মানে একটা জায়গায় যদি নিয়ে যদি নির্বাচনটা না দেন সবাই ঐক্যমত্যের ভিত্তিতে, আমি বলছি, তাহলে তো আপনার যেই লাউ সেই কদুও হবে। আপনি জনগণরা এখানে প্রত্যেকটা এখন ইন্টারনেটের যুগ, গুগলের যুগ, সব জায়গায় সবাই সব দলের রাজনৈতিক নেতা প্রভাকাণ্ডায় আওয়ামী লীগের 17 বছরের দেশের শাসন শোষণ সবকিছু বিদেশিদের কাছে নখে দর্পণে আছে। সবার ক্যারেক্টার গুলো তাদের কাছে ধরা ছোঁয়ার ভিতরেই আছে। এটা ইচ্ছে করলে মানে এখন প্রফেসর ইউনূস সাহেব হাইড করে যাবে, বিএনপি ইচ্ছে করলে হাইড করবে, আওয়ামী লীগ তার ক্যারেক্টারকে হাইড করে চলে যাবে, এটা কোনো উপায় নেই। আওয়ামী লীগ তার যে মানে চরিত্র, সে চরিত্র আজকে সারা বিশ্ববাসীর কাছে উন্মোচিত।
সুতরাং আমি বলতে চাই যে উনি যে ব্যক্তিত্ব, ওনাকে যদি 5 বছর কথা বলেও আমি এটা নিজে ব্যক্তিগতভাবে আমি সন্দিহান যে ওনাকে বললেও উনি বলবে যে আমি মাপ চাই। হ্যাঁ, আমার এটা দরকার, কিন্তু একটা সিস্টেমের জায়গা যাওয়া ছাড়া আমরা কেন বুঝতেছি না যে এইটার খালি 5 তারিখে যে ঘটনাটা আমরা দেখলাম, 8 তারিখে এসে উনি শপথ নিল, এই জায়গায় ছিল না, কিন্তু এটার নেপথ্যে 3 দিনে 72 ঘন্টায় অনেক নাটকীয় ঘটনা ঘটেছে, অনেক কথা সেখানে এখন এটা প্রকাশ হচ্ছে না, একদিন না একদিন প্রকাশ হবে। অনেক কিছু যেভাবে এখন প্রকাশ হচ্ছে আপনি দেখেন, লিখে রাখেন, কারণ প্রফেসর ইউনূস সাহেব এই 72 ঘন্টায় বহু কথা বহু জায়গায় বিএনপির অনেক শীর্ষ পর্যায়ে কথা বলেই কিন্তু উনি দায়িত্বভার গ্রহণ করেছেন যে আমি সংস্কার করব, আমাকে যদি যৌক্তিক বা উপযুক্ত সময় এবং স্পেস দেওয়া না হয় তাহলে আমি এই দায়িত্ব গ্রহণ করব না। সুতরাং আপনি 3 মাস 6 মাস 7 মাস 8 মাস আপনি আমাকে হুমকি দিবেন ধমকি দিবেন, এটার পরে উনি লেজ গুড়িয়ে চলে যাবে, এটা একটা আত্মঘাতী হবে। আমি মনে করি আগামী সরকার বিএনপি সরকার, আগামী বিএনপি সরকার যদি স্টেবল করতে হয়, যদি একটা লং টার্মে যদি তারা নির্বাচনের ভিতরে থাকতে হয়, তারা যদি দেশের শাসন ক্ষমতা থাকতে হয়, তাহলে অবশ্যই তাদেরকে কিছু জিনিসের মীমাংসা করেই নির্বাচনের দিকে ধাবিত হওয়া, ওই টাইম ফ্রেমের ভিতরে এটা আমি মনে করি। এটার জন্য তাদেরকে অবশ্যই অর্থনৈতিকভাবে বাংলাদেশকে একটা স্থিতিশীল জায়গায় নিতে হবে, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগের বিচারের জন্য চাপ তৈরি করতে হবে, তারেক রহমান সাহেব দেশে ফিরে আসতে হবে। সবকিছু মিলে যে প্রস্তুতি বিএনপি রয়েছে সবগুলো মিলিয়ে যখন আসবে, তখন যদি একটা স্টেবল পজিশনে আসে, যেমন আমাদের এখন রিজার্ভ বাড়ছে, সেটা যদি এখন আমাদের 26 বিলিয়নে আছে, 25 বিলিয়ন আমাদের ফিরে আসার কথা, চোরাই টাকা লুটের টাকা, গভর্নর সাহেব যেটা বললেন, তাহলে আমরা 51-52 বিলিয়নে চলে যাব, যেটা আমাদের রেকর্ড ভঙ্গ করে চলে যাবে। এরকম একটা জায়গায় যদি বিএনপি আসে এবং একটা সিস্টেমের পরিবর্তন যদি করে দিয়ে যায়, তাহলে কিন্তু অনেক নির্বাচিত সরকার, সাগর ভাই এই জায়গায় আমি একটা জায়গায় অ্যাড্রেস করতে চাই, অনেক নির্বাচিত সরকারের শীর্ষ নেতাদের অনেক সদিচ্ছা আছে, যেমন তারেক রহমান সাহেবের, অনেক যেমন বেগম খালেদা জিয়ার, যেমন আরো যারা আছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছে, তাদের জীবনের যেহেতু একটা পর্যায়ে তারা পৌঁছে গিয়েছেন, তারা অবশ্যই সংস্কার এবং বাংলাদেশের মঙ্গলের জন্য তারা একইভাবে তারা প্রতিশ্রুতিবদ্ধ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু বিএনপির ভিতরে তো আপনার সব নেতা কর্মীরা কি একই রকম? তৃণমূলের অনেক চাহিদা থাকতে পারে, আকাঙ্ক্ষা থাকতে পারে, এমপিদের ভিতরে অনেক কামনা ভাষণা থাকতে পারে, যারা নির্বাচিত হয়ে আসবেন বলে আশঙ্কা প্রতীক্ষার প্রহর গুনছেন, তখন তাদের চাপে পড়ে অনেক সময় অনেক সদিচ্ছা অনেক সংস্কার করা সম্ভব হয় না, যেটা আপনি এই ইউনূস সাহেবকে দিয়ে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে করায় নিতে পারলে তখন আসলে একটা প্রকৃত সুফল পাওয়া যাবে। আর একটা প্রকৃত সুফল জনগণের কাছে দৃশ্যমান না হলে, এটা প্রফেসর ইউনূস সাহেব মনে করেন উনি জাতির সাথে এক ধরনের প্রতারণা হবে ওনার এই ক্ষমতা আহরণটা, এবং এই ক্ষমতা আহরণের জন্য উনি যেই কয়দিন জাতির জন্য সময় নষ্ট করেছেন, এটা ওনাকে প্রতিটা মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত ওনাকে একদমই কষ্ট দিয়ে যাবে। ওনার জন্য সেটা হয়ে থাকবে একটা বুকের উপর একটা পাথর চাপার মতো, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ওনাকে এই কষ্ট বা এই ধরনের মনোবেদনা ওনাকে তাড়িয়ে বেড়াবে। যে উনি যদি এই জাতির সাথে যে কমিটমেন্ট দিয়েছে, নতুন বাংলাদেশের যে স্বপ্নের কথা উনি প্রতিটা মুহূর্তে বলেন, উনি যদি তার কাছে যদি একটা 50% মীমাংসা যদি করে না দিয়ে যান, সুতরাং আমরা মনে করি এটা জাতিতে আরো ক্ষত তৈরি হবে। এই ক্ষত তৈরি হওয়ার আগেই বিএনপি কে অবশ্যই সার্বিক যে সহযোগিতা করছে, বিএনপি যদি মনে করে যে, আমি মনে করি আগামী জুন পর্যন্ত যদি যায়, বিএনপি যদি একটা জাতীয় সরকারের ভেতরে আসে, সব দলের অংশগ্রহণ যদি সম্ভব হয়, তাহলে 17 বছরের নির্বাচনের নামে যে তামাশা হয়েছে, সে তামাশাতে যদি মানুষ 17 বছর মেনে যায়, তাহলে মানুষ 1-1.5 বছরও মেনে যাবে। এটা নিয়ে মানুষের নির্বাচন নিয়ে এত তাড়াহুড়া, নির্বাচন সরকার যদি চলে আসে, তাহলে এখানে একেবারে সবকিছু মিলিয়ে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বিএনপি যদি অংশগ্রহণ করে সরকারের ভিতরে, আমি মনে করি না যে বিএনপির একদম প্রথম সারির নেতাদেরকে লাগবে, দ্বিতীয় সারির নেতাদেরকে লাগবে। বিএনপি নমিনেটেড করে কাউকে দিয়ে সব দলের অংশগ্রহণে যদি একটা সরকার ওই নির্বাচনকালীন পর্যন্ত যদি থাকে, তাহলে একটা ইনক্লুসিভ সংস্কার বা জাতীয় সনদ, আমরা যাই বলি না কেন, একটা ঐক্যমত্য আমার মনে হয় যে সেটা তৈরি হতে পারে, এবং সেখানে তখন সরকারের ভিতরে কি হচ্ছে, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেখতে পাবে। সরকারের ভিতরে যে অভিলাষের সন্দেহ আমরা করছি, সেই অভিলাষ আছে কিনা, সরকার দীর্ঘায়িত হতে চায় কিনা, সরকার যথাসময় নির্বাচন দিতে চায় কিনা, সবকিছু বিএনপি পরখ করতে পারবে, অন্যান্য রাজনৈতিক দলগুলো দেখতে পারবে খোলা মনে, এবং তখন তারা সিদ্ধান্ত নিতে পারবে, এবং তখন তারা জনগণকে সব জিনিসটা প্রকাশ করে দিতে পারবে। এখন আমি মনে করি যদি এটা করা যায় ভালো, এখনো সময়, যে 1 বছর 6 মাস 8 মাস 12 মাস যাই আছে, এটার ভিতরে যদি সবাই যে ইনক্লুসিভলি করে, তাহলে এই যে সংস্কার নিয়ে যে কথাগুলো উঠছে, এই কথাগুলো যে কোনো একটা সংস্কার কমিশন করছে, এই কথাটা আমি এই সংস্কার কমিশনের মাধ্যমে চাচ্ছি না। আমি সংস্কারটা চাচ্ছি একটা জাতীয় সরকারের মাধ্যমে, যে জাতীয় সরকারে সব দলের অংশগ্রহণ থাকবে, আওয়ামী লীগ বা বেশিরভাগ ছাড়া, এটা তো বলা বাহুল্যই।
সুতরাং ওদের কথা আমি বলছি না, আমি বলছি যারা আছে বিএনপি সহ বড় দল, তাদেরকে নিয়ে আমাদের সংস্কার কমিশন নয়, তাদেরকে নিয়েই আমার এই সরকার সংস্কারের জন্য কমিশন গঠিত হোক, আবার সরকার গঠিত হোক, যা হোক সবাইকে নিয়ে হোক। আর সবাইকে নিয়ে যদি এটা না হয়, তাহলে এটা নিয়ে এই যে রাষ্ট্র নাম পরিবর্তন করা বা এইটা করা, এইটা নিয়ে তর্ক বিতর্ক গুলো লেগেই থাকবে, এবং লেগে থেকে শেষ মুহূর্ত পর্যন্ত এটা যদি ক্যাচালে পরিণত হয়, তাহলে এটা আমাদের জন্য খুব ভালো ফল বয়ে আনবে না। এটা ভালো ফল আওয়ামী লীগের জন্য বয়ে আনবে, এটা ভালো ফল ভারতের জন্য বয়ে আনবে। সুতরাং আমরা মনে করি যে আমরা এতদিন ধৈর্যের পরীক্ষা দিয়েছি, আমরা যদি একটা রাষ্ট্রকে স্টেবল করার জন্য, জনগণের শান্তির জন্য, একটা সুন্দর পরিচ্ছন্ন সুন্দর বাংলাদেশের জন্য যদি আমাদেরকে কয়েকটা মাস যদি বেশি অপেক্ষা করতে হয়, আমার মনে হয় যে আমি মনে করি যে সেটুকু অপেক্ষা করা ভালো। আর এই মুহূর্তে এই সরকারকে হাসিনা সরকারের সাথে তুলনা করে নির্বাচন না দিলে অনির্বাচিত অভিলাষ তাদেরকে চেপে ধরেছে, আমি 17 বছরের সাথে 7 মাসকে মিলিয়ে বলা, আমার মনে হয় যে এটা খুব জাস্টিফাইড হবে না। ধন্যবাদ। না, আমার একটা প্রশ্ন আছে পলাশ ভাইয়ের কাছে। পলাশ ভাই, এই 7 মাসে কোন জিনিসটা দেখে আপনি অনুপ্রাণিত হইলেন যে সরকার আরো 1 বছর 2 বছর সময় দিলে ভালো কাজ করবে? না, এগুলার অনেক অনেক অনেকগুলো বিষয় আছে। অনুপ্রেরণা পেলেন মানে, আমরা তো অন্তত আমি এখন গুম হচ্ছি না, আমি এখন মানে যে যত খুন হচ্ছি না, এখন আমার জীবনের নিরাপত্তার নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হচ্ছি না, আমার ব্যবসা প্রতিষ্ঠান হামলা হবে না, আমি এখন যে কোনো মিথ্যা মামলা জড়িয়ে যাব না, মানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে না। আমি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে না, আমি ওইটার কথা যাচ্ছি না। ওই জায়গায় আমি আপনার সাথে একমত, আপনি একটু আগে হয়তো আরেকটা রেফারেন্স নিয়ে আসবেন, আমি ওই জায়গায় না, আমি মোটা দাগে কথা বলছি যে মানুষের যে অনিশ্চয়তা, গুণ ক্ষোভ, কথা বললেই তাদেরকে মুখ চেপে ধরা, এই যে আমরা এখন টকশপ মুক্ত মনে কথা বলছি, যেটা আমরা তখন বিদেশে বসে মানে বলতে পারতাম না, বা বিদেশে বসেও আমরা ভয় করতাম দেশে আমাদের জনগণের উপরে, আমাদের আত্মীয় স্বজনের উপরে হামলা হবে। আমরা এই জিনিসগুলো তো একটা কমফোর্ট পাচ্ছি, এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের প্রচেষ্টা আছে। এই যে আপনি যে গুম খুন হচ্ছেন না, আপনাকে যে কথা বলতে পারছেন, এটা তো এই সরকারের কৃতিত্ব না, এটা তো 5ই আগস্টের কৃতিত্ব। সেই লড়াইয়ে আপনি ছিলেন, আমরা ছিলাম। আমি বলছি এই সরকারের একটা কিছু বলেন যেটার কারণে আপনি ধরেন যে অনুপ্রাণিত হইলেন যে আরো এদেরকে 2 বছর সময় দেওয়া দরকার। না, 2 বছর সময় দেওয়ার কথা আমি বলিনি, আমি বলেছি যে কথাটা বিএনপি বলে, যে কথাটা যে বলে যে তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই, তারপরে তারা একটা টাইম ফ্রেমে চলে এসেছে। আর আমাদের প্রফেসর ইউনূস সাহেব, এই সরকার তারা একটা টাইম ফ্রেম একটা দিয়ে রেখেছে। আমার কথা হলো যে এখন আমাদের ওই টাইম ফ্রেমটা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একটা প্রেশার তৈরি করা, এটা আমি মনে করি, আমার দৃষ্টিতে এটা আমার ব্যক্তিগত অভিমত, যে এই জিনিসটা ওই টাইম ফ্রেমের আগে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি কোন রকমের আমরা দেখবো না যে সরকার থেকে এখানে একটা বিতর্ক আছে। টাইম ফ্রেম হলো ডিসেম্বর অর জুন। না, এখানে বিএনপি এখানে ডিসেম্বরের বেশি সময় দিতে চাচ্ছে না, বিএনপি এখানে ডিসেম্বরের বেশি সময় দিতে চাচ্ছে না। এটা হলো বিএনপির লাস্ট রিজিড তাদের আমরাও চাচ্ছি না, আমিও চাচ্ছি না। আমিও চাই যে আমি মোটা দাগের কথা হলো যে উনি ডিসেম্বর এবং জুন এই দুইটা কথা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বারবার ওনার বিদেশি ইন্টারভিউ গুলোতে বলেছে। ওই জায়গাটা একটা গ্যাপ আছে, কিন্তু জনাব পলাশ 6 মাসের একটা গ্যাপ আছে বলেছে, তো উনি দুইটা ডেট বলেছে, আমি তো বারবার বলছি, কিন্তু বিএনপি বলছে ডিসেম্বর না, বিএনপি বলছে ডিসেম্বরের বেশি দিবে না। আমি বিএনপি কে বলবি, অনুরোধ করি যে আমরা ডিসেম্বর ভিতরে আমরাও চাই, একদম না হলে যদি জুন পর্যন্ত যেতে হয়, আমি বলছি যে জুনের পরে আমরা সেটা অ্যালাউ করি না, আমি অ্যালাউ করি না। মানে আমি সেকেন্ডটাকে ধরতে চাই, ওনার বর্ডার লাইনটা, ওনার সেকেন্ড বর্ডার লাইনটা আমি ধরতে চাই আর কি, সেকেন্ডটা। এটা আমার ব্যক্তিগত ধরা, এটা বিএনপি নিজস্ব পলিসি অবশ্যই আছে, ডিসেম্বর পর্যন্ত বিএনপি বলবে, কিন্তু আপনি দেখে শেষ পর্যন্ত বিএনপিও কিন্তু এই জায়গাতে দ্বিমত করবে, বিএনপি এটাতে দ্বিমত করবে না, যে জুন হোক আর যাই হোক। আরেকটা কথা বলি, যখন এটাতে তো একটা জিনিস হলো কি, বিএনপি যদি ওই জায়গাতে মানে খুব রিজিট করে থাকে, তাহলে ব্যাপারটা হবে কি, জনগণ তো, রাজনৈতিক দল তো, আবার অনেকে তো তখন বলবে যে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই না। তো আমি ওই বিতর্ক এড়ানোর জন্য প্রফেসর ইউনূস সাহেব এটা বলেছে যে জুন, আমি ওই লাস্টটাকে ধরতে চাই, মানে ডিসেম্বর জুন দুইটাই বলেছে। আমি কেন ধরতে চাই, যেন অন্যান্য রাজনৈতিক দলগুলো এসে এখানে কলহ তৈরি করতে না পারে, যে তারা যেন বলতে না পারে আমরা ডিসেম্বরে। আপনি বলেছেন, ধন্যবাদ আপনাকে। স্পষ্ট। জনাব আশরাফ আলী, এখন আপনার কাছে শুনতে চাই দুটি বিষয় নিয়ে। আপনারা দাবি করেছেন যে বাংলাদেশের নাম আপনারা পরিবর্তন করতে চান, তো বাংলাদেশের নাম পরিবর্তন করা এটা একটা বিশাল বিষয়। এমন একটা সময় যখন আমরা নির্বাচন নিয়ে খুব ব্যস্ত, আমরা যখন গণতন্ত্র নিয়ে ব্যস্ত, আমরা যখন অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে ব্যস্ত, তখন পুরো বাংলাদেশের নাম পরিবর্তনের বিষয়টা কিছুদিন আগেও কিন্তু একজন
গুরুত্বপূর্ণ ব্যক্তি এরকম কথা বলার পর অনেক সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে, কিন্তু এখন আপনারা এই ধরনের বিষয়টিকে কেন সামনে আনলেন? পাশাপাশি নির্বাচনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিল সবাই। নির্বাচনের ব্যাপারে আপনাদের অনেক রিজিড অবস্থান আপনাদেরও আছে, যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন কথাবার্তা আমরা এখন পর্যন্ত উঠিয়ে। ধন্যবাদ ধন্যবাদ সাগর ভাই। এই ঐক্যমত্য কমিশনে কিন্তু প্রথমেই নাম প্রস্তাবের একটা অপশন রেখেছেন তারা। তারা কেউ বলছে নাগরিকতন্ত্র হবে, কেউ বলছে প্রজাতন্ত্র হবে। আমরা কি চাই? সেখানে আমরা বলেছি যে নাগরিকতন্ত্র প্রজাতন্ত্র এদেশে অনেক বহুবার দেখেছে, 53 বছর দেখেছে। কাজে এখন আমরা বাকশালী সরকার, একদলীয় সরকারও মানুষ দেখেছে। আমরা চাই এটাকে যে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র, অর্থাৎ এই কল্যাণ শব্দটা থাকলে পরে ক্ষমতাসীনরা এবং অন্যান্যদের, আমরা থেকে শুরু করে যারা ক্ষমতার ভাগিদার অংশীদার, তারা যাতে মানুষের দেশের অকল্যাণ করতে না পারে। এই জন্য কল্যাণ শব্দটা আমরা রাখতে চাই। এটা তো সবচেয়ে ভালো জিনিস একটা। এটা তো অকল্যাণে কিছু না। প্রজাতন্ত্র দেখছি না আমরা, গণতান্ত্রিক রাষ্ট্র দেখছি না, একদলীয় সরকার দেখছি না আমরা, বাকশাল। কাজে এখন আমরা চাইতেছি বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র, যাতে এই কল্যাণ শব্দটা সবসময় মাথার মধ্যে আমার একটা কল্যাণ রাষ্ট্র। আমি কখনো মন্ত্রী হইয়া এমপি হইয়া আমি জনকল্যাণ বিরোধী কোনো কাজ করতে পারি, দেশ বিরোধী কোনো কাজ করতে পারি না। এই জন্য তো এটা তো মানুষে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। আমি দেখেন সোশ্যাল মিডিয়ায় যে কিভাবে এটার পক্ষে মানুষ সমর্থন দিয়েছে। এটা কোনো গতানুগতিক কথা না, এটা একটা সুচিন্তিত একটা আমাদের সাজেশন। আমরা বলেছি যে এইটা হবে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র। এটা তো এমন কিছু না, রিপাবলিক, প্রজাতন্ত্র, গণতান্ত্রিক রাষ্ট্রের তুলনায় এইটা অনেক বেটার আমরা মনে করি। এই জন্য আমরা প্রস্তাব দিচ্ছি এই জন্য যে এই কল্যাণ রাষ্ট্র দেখার সাথে সাথে মানুষের মধ্যে যাতে কোনো অকল্যাণ না হয়। আমরা দেখেছি স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতার নামে জনগণের সাথে প্রতারণা করেছে, জনগণের কল্যাণ অকল্যাণ বেশি করেছে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি একটা ছাত্ররা যে একটা গজব থেকে জাতিকে মুক্ত করেছে। হাসিনা তো একটা গজবের নাম, হাসিনা তো একটা আজাবের নাম, হাসিনা তো একটা ধ্বংসের নাম। এই ধ্বংস, আজাব, গজব থেকে ছাত্ররা যে একটা অভ্যুত্থান ঘটিয়েছে, আর সেই অভ্যুত্থানের হাল ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি তো এটা ইন্টারেস্ট ছিলেন না, উনি তো এটা আগে পরে কিছু জানতেন না। উনি উনি ছিলেন তখন হাসপাতালে, ফ্রান্সের হাসপাতালে। সেখানে তার সাথে যোগাযোগ করার পরে উনি অনেক ট্রান্সপোর্টেশন দিয়েছে, তারপরে উনি দেশে এসেছেন, তারপরে উনি এই দায়িত্ব নিয়েছেন। ইউনূস সাহেব এমন একজন ব্যক্তি, আমরা তার যোগ্যতা, তার মেধা, তার কর্মক্ষমতা, তার দূরদর্শিতা আমরা জানি যে সেই লোকটা শুধু ক্ষমতার শেয়ারের জন্য উনি এখানে আসে নাই। আর গণঅভ্যুত্থানে তো অন্যতম একটা স্লোগান ছিল, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। জনতার কল্যাণ বেশি হয়েছে না ক্ষমতাহীনদের কল্যাণ বেশি হয়েছে? এটা 53 বছর আমরা কি দেখি? আমরা দেখি স্বাধীনতার পরে যে প্রথম যারা সরকার গঠন করছিল, শেখ মুজিবুর রহমান সাহেব, উনি পরিষ্কার বলেছেন যে সবাই পায় সোনার আমি এই চোরের খনি, এই চোরের খনি দিয়া এবং 73 সালের যে ভোট কারচুপি, ভোট চুরির মাধ্যমে কিন্তু আমাদের রাজনীতি আমরা ঐতিহ্য সূত্রে পেয়েছি। আজকের এই গজব থেকে রক্ষা করে এখন রাজনৈতিক অঙ্গনে কতগুলো আবর্জনা জন্মেছে। এই 53 বছরের মধ্যে কতগুলো আবর্জনা জন্মেছে রাজনৈতিক অঙ্গনে। তার মধ্যে 1 নম্বর আবর্জনা হলো দুর্নীতি। যে সরকার যখন ক্ষমতায় ছিল সেই সরকারই সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। এটা এদেশের ইতিহাস, এদেশের রেকর্ড, দেশি বিদেশের গোয়েন্দার রিপোর্ট যে তারাই সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। 2 নম্বর যেটা হলো সন্ত্রাস। যারা ক্ষমতায় ছিল, ক্ষমতাকে টিকে রাখার জন্যই, তারাই এই দুর্নীতিকে টিকে রাখার জন্যই তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। 3 নম্বর হলো অনুৎপাদন। যে সরকার যখন ক্ষমতায় গিয়েছে তখন মিল ফ্যাক্টরি গুলা পানির দামে বিক্রি করে লক্ষ লক্ষ মানুষ সেখানে বেকার হয়েছে। আজকে মির্জা ফখরুল সাহেব বলেছেন 1 কোটি না 1.5 কোটি লোক কর্মসংস্থান করবেন। আমি বলতে চাই এই যে আদমজি জুট মিল ছিল বাংলাদেশের একটা বড় গৌরব, যে বিশ্বের একটা সুনাম ছিল যে সবচেয়ে বড় জুট মিল কোনটা, আমরা বলতাম আদমজি জুট মিল। সেই আদমজি জুট মিলটা বন্ধ হলো কেন? সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার হলো কেন? তো তাই না, সমস্ত আপনার জুট মিলগুলি কোন অর্ধেক উৎপাদন, 25% উৎপাদন কোনগুলো বন্ধ হয়ে গেছে। কেন হইলো? 2টা কারণে হইলো। 1 নম্বর হলো ওখানে ওই স্থানীয় যে রাজনৈতিক নেতা ছিল, ক্ষমতাসীন এমপি মন্ত্রী, এবং ওই দুর্নীতিবাজ কতগুলি শ্রমিক নেতার মাধ্যমে এই 2 দল একত্র হইয়া এই মিলগুলোকে লুটপাট করেছে। আদমজি বন্ধ হওয়ার তো কোনো অবস্থা নাই। যারা আদমজি মিলকে রক্ষা করতে পারে না, হাজার হাজার মানুষের কান্না আমি তখন দেখেছি, জুট মিলে আমি গেছি, যে সেখানে 20, 25, 30 বছর চাকরি করার পরে হঠাৎ করে তাদেরকে চাকরি হয়ে গেল। কাজে এই জন্যে অনেক দলের কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে সুন্দর একটা নির্বাচনী ইশতেহার দেয়। এটা কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে এটা ফাঁকা বুলিতে পরিণত। এই আমরা দেখেছি। আমরা এই জন্য আমরা সংবিধান কমিশনে একটা প্রস্তাব রেখেছি যে 3 মাস পর পর যারা ক্ষমতায় থাকবে তাদের নির্বাচনী ইশতেহার পর্যালোচনা করে
দেখতে হবে যে যে ঘোষণা তারা দিয়েছিল নির্বাচন ইস্তারি তার কত পার্সেন্ট বাস্তবায়ন করলো। যদি 6 মাস 9 মাস 1 বছরের মধ্যে সময় ওইভাবে বাস্তব যদি তারা এইটার মানে বাস্তবায়ন করতে না পারে ইস্তেহার, তখন তাকে একটা ওয়ার্নিং করে দেওয়া যে আপনারা ইস্তারের সাথে আপনারা সমন্বয় করছেন না, ইস্তারের সাথে আপনারা সম্পূর্ণ কোনো কাজকর্ম করতে পারতেছেন না, কাজে আপনাদের ওয়ার্নিং দেওয়া হলো, আপনারা ইস্তারে যা করেছেন তা আপনারা বাস্তবায়ন করেন, তা না হইলে তাদের বুদ্ধে ব্যবস্থা নেওয়া এই সরকার ব্যর্থ বললে প্রমাণিত করা। কাজে আমরা দেখেছি স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল এই ক্ষমতার আগে এত সুন্দর সুন্দর তারা কতগুলা ইশতেহার দেয়, ফাঁকা বলি, জনগণ মোহিত হইয়া তাদেরকে ভোট দেয়, ভোট দেওয়ার পরে তারা যে কাজগুলা করে, 1 নম্বরে দুর্নীতি, সন্ত্রাস, অনুৎপাদন। আর যে দেশে অনুৎপাদন বেড়ে যায় সেইখানে কিন্তু বেকারত্ব বেড়ে যায়। আজকে আপনি জানেন 1 কোটির উপরে, প্রায় 16 কোটির উপরে শিক্ষিত যুবক বেকার বাংলাদেশে। এটা কেন? কোনো কর্মসংস্থান নাই। আজকে আমার মেধাগুলো বিদেশে চলে যাচ্ছে, আজকে সাগরে ডুব দিয়ে মরতেছে, আজকে লিবিয়া যাওয়ার জন্য মহাসাগরে ডুব দিয়ে মরতেছে মানুষগুলা, আজকে সেখানে মানবতার জীবন যাপন করতেছে। 1 কোটির উপর কেন থাকবে এই 53 বছরের মধ্যে তারা ক্ষমতা দিয়ে এই বেকার সমস্যার শিক্ষিত লোকদের চাকরি সংস্থান করতে পারলো না, মেধার বিকাশ এই দেশে করতে পারলো না, যেটা ডক্টর ইউনূস সাহেব করেছেন। কিছু মেধাওয়ালা লোকদেরকে উনি আরো, আমি আশা করি আরো উনি বিদেশি যে আমাদের মেধা পাচার হয়ে গেছে সেই মেধাদেরকে বাংলাদেশে এনে তার মেধা বাংলাদেশ উন্নয়নে, জনগণের কল্যাণে উনি ব্যয় করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এরপরে যেটা হলো, ক্ষমতায় যারা ছিল তার জাতীয় চরিত্রকে ধ্বংস করেছে। আজকের মন্ত্রী এমপি থেকে শুরু করে এই দেশে আমাদের দলের অমিত সাহেব একটা কথা, মরহুম অমিত সাহেব বলেছেন যে এমন একটা দেশে জন্মেছি, দুঃখের সাথে বলতে হয় এদেশে এমন একটা দেশ যে দেশে যত বড় নেতা তত বড় চোর। আজকে আমরা চিন্তা করেন, রাইট অর রং, এরশাদ সাহেব জেলে গেল কেন? দুর্নীতির কারণ। ম্যাডাম খালেদা জিয়া উনি বলছে মিথ্যা, তার এটা হলো কেন? দুর্নীতি। আজকে হাসিনার বড় অপরাধ কি? দুর্নীতি। তাই দুর্নীতি সেরা তো ক্ষমতাই হলো দুর্নীতির শ্রেষ্ঠত্ব অর্জন করায়, দুর্নীতির একেবারে আকাশচুম্বী বানায় এই ক্ষমতা। এরপরে যেটা হলো আপনার মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘন। আপনি কি 15ই ফেব্রুয়ারি 96 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা কি আমরা ভুলে গেছি? এককভাবে একতরফা একটা নির্বাচন হয় নাই? আমরা দেখি নাই ক্ষমতায় যাওয়ার পরে কিভাবে কি করে? এবং সেইটা কিন্তু সেই 3 মাসের যে নির্বাচনটা হয়েছিল, হ্যাঁ, সেটাতে কিন্তু একটা বেগম মানে বিএনপির একটা কিন্তু অধ্যায়, ওই 3 মাসের নির্বাচনটাও কিন্তু একটান তাদের জন্য, এইটা তারা করে নাই। কাজে এগুলো রাজনৈতিক আবর্জন। এরপরে যেটা হলো গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র। গণতন্ত্র মানে স্বৈরতন্ত্র, জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে জনগণের উপরে খড়গহস্ত করে, এইটা আমরা দেখেছি 53 বছরের মধ্যে। এরপরে যেটা আছে সরকারের নামে সর্বত্র দলীয়করণ, সব জায়গায় দলীয়করণ। আজকে দেখা গেছে আওয়ামী লীগ চলে গেছে, গজব থেকে এই দেশের মানুষ কিছুটা নাজাত পেয়েছে, কিন্তু এখনো তো টাকা পয়সা কিন্তু সেই আওয়ামী লীগের সেইগুলা কিন্তু এখনো সেই ক্ষমতায়, এখন কিন্তু তারা বিভিন্ন সেক্টরে তারা রয়ে গেছে। কাজে এরপরে হলো মিথ্যা মামলা হামলা দিয়া জনগণের জীবনকে দুর্বিষহ করা। এটা হলো সবাই করেছে। মিথ্যা মামলা হামলা শুধু এক আমল হয়েছে, সব জায়গায় করেছে, সবাই সর্বত্র করেছে, কম বেশি করেছে। এরশাদ সাহেবের আমলে তো মিথ্যা মামলা হয়েছে, তদন্ত হয়ে দেখা গেছে তার মামলায়, এবং যখন যে দল ক্ষমতায় পতন ঘটে পরবর্তী ক্ষমতা আসে তার রাজনৈতিক মামলা হিসেবে ওগুলো সব খালাস করে দেয়। এই যে একটা প্রতারণা, খালেদা জিয়ার নামে মামলা, ওটা মিথ্যা মামলা ছিল। তাহলে একটা সরকার প্রধানের বিরুদ্ধে, সাবেক সরকার প্রধানের মধ্যে আরেকটা সরকার প্রধান মিথ্যা মামলা করবে, এই রাজনীতি এদেশের মানুষ আর চায় না। দূষিত, বিষাক্ত, পচা, গান্ধা, এই আবর্জনাপূর্ণ রাজনীতি আর চায় না। এরপরে যে আরেকটা যে সবচেয়ে বড় জিনিস, সেটা হলো ক্ষমতাসীন যারা ছিল তাদের ভাগ্যের চরম উন্নয়ন, আকাশচুম্বী উন্নয়ন। এইটা কিন্তু সব ক্ষমতা, আপনি ই করেন, আপনি ডাটা কালেকশন করেন, তৃণমূল পর্যায়ে থেকে আনেন, যে দল যখন ক্ষমতায় ছিল তাদের নেতা কর্মী মন্ত্রী এমপিরা সবচেয়ে ভাগ্যের পরিবর্তন তারা ঘটিয়েছে। সর্বশেষ আমি বলতে চাই যে ক্ষমতায় থাকাকালীন সময় যখন জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নেয় তখন তারা বিদেশি নির্ভর হয়ে পড়ে। আজকে আমরা দেখছি না, লজ্জায় মাথা নত হয়ে যায় আমাদের। আমরা দেখেছি কি, ভারত একটা দল ভারতকে তুষ্ট রেখে, ভারতকে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল, আর একটা দল আমেরিকার উপর নির্ভর করে ক্ষমতায় যেতে চেয়েছিল। এই যে আধিপত্যবাদী, এই যে সম্প্রসারণবাদী, এই যে উপনিবেশবাদী, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভাবিয়ে তোলে। কাজে আমরা শুধু ফেসিবাদের পতন ঘটিয়েছি এটাই বললে হবে না, ফেসিবাদকে চিরতরে নির্মূল করার জন্য আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদের লড়তে। সাগর ভাই, আরেকটা কথা বলে আমি করছি, আরেকটি কথা, যেটা হলো যে শেষ করতে হবে। জি, এই নির্বাচনী ইশতেহার আমরা সংস্কার কমিশন দিয়েছি,
এইটা তো তার সামনে কোনো ফাঁকা বুলিতে পরিণত হয়। ইশতেহার নিয়ে আমরা আপনি কথা আরেকটা বলবো, কথা সামনে বলেছেন, ইশতেহারের অনেক আমরা সময় আছে। বাংলাদেশের নাম জি শুধু বাংলাদেশের নামটা শুধু পরিবর্তন না, আমরা মৌলিক 4টা জিনিস প্রস্তাব করেছি। ওখানে বাংলাদেশের নামটাকে সংস্কার করেছি ভালো, যে কল্যাণমূলক রাষ্ট্র হবে, যাতে অকল্যাণের চিন্তা মাথায় না আসে। এই জন্য এটা খারাপ কিছু না। প্রজাতন্ত্র গণতন্ত্র বহুবার দেখেছি, ওটার কিছু আসে না। এটা অনেকটা ভুয়া নামে পরিচিত হয়েছে। এটা কোনো বাস্তবতা আমরা দেখি নাই, পর্যায়ের কোনো অধিকার আমরা দেখি নাই, হ্যাঁ, গণতান্ত্রিক কোনো অধিকার আমরা পাই নাই। কাজে জি এইটা আমরা নতুন ভাবে, অন্তত আমি যাতে এই দেশের অকল্যাণ করতে না পারি, এই প্রেরণা থেকে, এই চেতনা থেকেই কিন্তু আমরা এই কল্যাণ নামটা রেখেছি। জি জি এরপরে আরেকটা স্পষ্ট। হলো 4টা জিনিস, আরেকটা হলো 4টা মৌলিক জিনিস আমরা সেখানে সরকারের কাছে বলেছি। 4টা মৌলিক জিনিস পরিবর্তন না হলে, আজকে দেখেন ইউনূস সাহেব এত বড় আমরা একজন বিস্তারিত আইকনিক না লিডার, যাই, কিন্তু আপনার তার আমলে জি এক মিনিট, আমরা আইকনিক লিডার, শর্টকাট। কিন্তু উনি কি দর্শন বন্ধ করতে পেরেছে? 8 বছরের মেয়েদের দর্শন বন্ধ করতে পেরেছে? 4 বছরের মেয়েদের দর্শন বন্ধ করতে পেরেছে? উনিকে এই যে সাদাবাজি প্রত্যেকটা গ্রামে গঞ্জে, বাইতুল মোকাররমের আশেপাশে হকাররা পর্যন্ত বলছে আগে দিতাম 500 টাকা, এখন দিই 1000 টাকা ডেইলি। কাজে এই যে বন্ধ হয় নাই, কেন হয় নাই? এই ব্যাপারে আমরা 4টা প্রস্তাবনা দিয়েছি। 1 নম্বর হলো, সরকারি কমিশনের মধ্যে আছে, এই যে সংস্কারের মধ্যে আছে শুদ্ধাচার, মানে আত্মশুদ্ধি। আমরা বলছি এটা জাতীয়ভাবে জাতির আত্মশুদ্ধি হওয়া দরকার, শুধু মন্তব্যের না, জনগণেরও। আজকে জনগণ খাবার মধ্যে ভেজাল মিশায়, ফরমালিন মিশায়, বিষ মিশায়, মশলার মধ্যে বিষ। এটা জনগণও কিন্তু আত্মশুদ্ধি হওয়া উচিত। আমি একদম একজন আত্মশুদ্ধি। 3য় নম্বর যেটা হলো, আমরা যেটা বলেছি যে জবাবদিহিতা, 4টা ক্ষেত্রে জবাবদিহি, শুধু জনগণের কাছে জবাবদিহি না, 4টা ক্ষেত্রে জবাবদিহিতা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহর কাছে জবাবদিহি, 2 নম্বর নিজের বিবেকের কাছে জবাবদিহি, 3 নম্বর হলো জনগণের কাছে জবাবদিহি, 4 নম্বর হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি। এই জবাবদিহিতার উপরে আমরা একটা স্পেশাল আমরা একটা বিষয় করেছি। 3 নম্বর যেটা হলো যে আজকের এই যে 53 বছর যে আইন কানুন বিচার আদালত, এটা তো ব্যর্থ পর্যায়ে হয়েছে। একজনের প্রধান বিচারপতি সে ঘুষ খায়, তার বিরুদ্ধে ঘুষের মামলা। আজকে প্রধান বিচারপতি সরকারের দালালি করেছে। আজকের প্রধান বিচারপতি আজকে যে খায়রুল হক, এই সমস্ত গন্ডগোলের মূল খায়রুল হক, উনি যদি এইভাবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এইভাবে একটা অস্পষ্ট মন্তব্য বা অস্পষ্ট পদক্ষেপ না, তাহলে এই দেশটা এরকম হয় না। এরপরে যেটা হলো, আমরা বলেছি যে এই দেশটাকে সুন্দর একটা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদক মুক্ত একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র করতে হলে এই 53 বছরের যে ব্রিটিশ প্রবর্তিত আইন, এই আইনগুলো ব্যর্থ হয়েছে। এরা সন্ত্রাস বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, টাকা পয়সা বন্ধ করতে পারে নাই, মিথ্যা মামলা হামলা বন্ধ করতে পারে নাই। এইটা বন্ধ করার জন্য লাগবে শরিয়া আইন। শরিয়া আইন মানে আল্লাহ প্রদত্ত আইন। আল্লাহর আইন একটা সার্বজনীন আইন, আল্লাহর আইন একটা পূর্ণাঙ্গ আইন, আল্লাহর আইন একটা মানব কল্যাণ আইন, আল্লাহর আইন দুষ্টের দমন, খ্রিস্টের পালনের আইন। কাজে আমরা চাই এই 3 নম্বর পয়েন্ট হলো আমাদের সর্বক্ষেত্রে দেশটাকে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা শরিয়া আইন চাই। এরপরে 4 নম্বর যেটা হলো, এই যে বিপ্লব করেছেন, একটা স্বৈরাচারের পতন করেছেন, আর কোন স্বৈরাচারের এদেশে আগমন না ঘটুক, চিরতরে স্বৈরাচারী ব্যবস্থা পতন হয়ে যাক। এই জন্য আমরা সকল ক্ষেত্রে পিআর পদ্ধতি চাই। পিআর পদ্ধতির মাধ্যমে আমরা একটা জাতীয় সরকার গঠন চাই। পিআর এর পদ্ধতির মাধ্যমে একটা অন্তর্ভুক্তিমূলক, একটা গ্রহণযোগ্য একটা সংসদ দেখতে চাই, যেখানে মেধার বিকাশ ঘটবে, হ্যাঁ, বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, যেখানে হানাহানি আর মারামারি থাকবে না, একটা ভোটও সেখানে আপনার বিফলে যাবে না। এই জন্য আমরা বলছি এই বিপ্লব রক্ষা করার জন্য আমাদের কি দরকার? পিআর পদ্ধতি নির্বাচন দরকার। আজকে সারা দুনিয়ার মধ্যে 91 দেশে কিন্তু পিআর পদ্ধতি আছে। আজকে কেউ চায় না পিআর পদ্ধতি। বলেছেন তার মানে পিআর পদ্ধতিতে আপনার আরেকটা কথা বলেছেন, বিএনপি অনেক ভাইরা বলেছেন বিএনপি একটা বড় দল। এই কে বড় কেউ ছোট, এটা কিন্তু স্থায়িত্ব হয় না। এই দেশে সবচেয়ে বড় দল ছিল মুসলিম লীগ। দর্শক, আলোচনা শুনে বুঝতে পেরেছেন ডক্টর ইউনূসের ফাঁদে কিভাবে ভারত পা দিয়েছে। ডক্টর ইউনূস তার মতো করে তিনি এগোচ্ছিলেন, এগিয়ে তিনি এমন জায়গায় চলে গিয়েছেন, ভারত এখন প্রত্যেকটা জায়গায় ধরা খাচ্ছে। ভারত আমাদেরকে ধরা খাওয়ানোর জন্য, বিপদে ফেলার জন্য ট্রানজিটশিপ বাতিল করে দিয়েছিল, কিন্তু বাংলাদেশ এমন এক পরিস্থিতি তৈরি করে নিয়েছে, সেই ট্রানজিটশিপ বাতিলের কারণে বাংলাদেশের কোনো রকমের ক্ষতি হয়নি, বরং বাংলাদেশ যে ভারতেরটা বাতিল করেছে সেটার কারণে ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বোঝা যাচ্ছে ভারতকে টেক্কা দিয়ে চললে বাংলাদেশ আরো উন্নয়নশীলদের কাতারে চলে যাবে অতি শীঘ্রই।